প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের এসএসসি 2025 পদার্থবিজ্ঞানের 100% যে ফ্রি ক্র্যাশ কোর্সটা আছে সেটাতে। খুশির সংবাদ হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ। তৃতীয় অধ্যায় সবগুলা বেসিক কিন্তু একদম শেষ। শুধুমাত্র এই যে দেখো, অধ্যায় 3-এর বলের সৃজনশীল সমাধান আজকে আমরা টাইপ 1 করতেছি না, এরকম ভাবে ধরো 3টা ক্লাস আসবে। হ্যাঁ, 3টা ক্লাসে আমরা 3টা টাইপের ম্যাথ শেষ করব। এরপরে কিন্তু আমরা আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করে দিব। আমি একটা পোল লঞ্চ করব। অনেকে বলতেছো 4 শুরু করতে, 5 শুরু করতে, কেউ কেউ বলতেছো 7 শুরু করতে। আমিও একটা পোল লঞ্চ করব 5, 7, 11 এবং হচ্ছে 4, এই 4টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ভোট যেই চ্যাপ্টারটাতে আসবে সেই চ্যাপ্টারটাতে কিন্তু আমি ক্লাস শুরু করব এই তৃতীয় চ্যাপ্টারের পরে। তো 3টা ক্লাস থাকবে তোমাদের সৃজনশীলের। টাইপ 1 এর একটা ক্লাস থাকবে, টাইপ 2 এর, টাইপ 3 এর একটা ক্লাস থাকবে। আজকে হচ্ছে টাইপ 1 এর, সো লেকচার 4 পার্ট 1 আমরা করতেছি। সো দেখো ভাই, তোমাদের আজকের যে টপিক আছে সেটা হচ্ছে সমাধান, সৃজনশীল সমাধান টাইপ 1। টাইপ 1 এর মধ্যে কি কি থাকবে? বল থাকবে, ত্বরণ থাকবে এবং সরণ। বল, ত্বরণ এবং সরণ রিলেটেড যত ম্যাথ আছে আজকের ক্লাস আমরা সমাধান করব। এই যে দেখো তোমাদের নতুন রুটিন, এখন থেকে তোমাদের ক্লাসগুলো সেই নতুন রুটিন অনুযায়ী কিন্তু হবে। আজকে কি বার ভাই? আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে এই যে বিকাল 5টা বাজে ফিজিক্স ক্লাসটা কিন্তু এখন তুমি করতেছো, এই ক্লাসটা 5টা বাজে আপলোড হবে। ওকে, সো এখন দেখো আমরা সৃজনশীল প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথমেই আছে তোমাদের 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডের 2023 সালের প্রশ্ন। সো প্রশ্নটা আমরা আগে পড়ি, কখটা পড়ি, ঘ হচ্ছে আমরা নেক্সট পৃষ্ঠায়। ওকে, সো 30 কেজি ভরের একটি বস্তু, আচ্ছা আমরা গড় ঘত নেক্সট পেজে সলভ করবো, ওইখানেই পড়বো না আপাতত। এখানে দেখো তোমাকে ক নম্বরে কি বলছে, ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো। ভরবেগের সংরক্ষণ সূত্র এই ক্লাসের বেসিক যারা করে আসছো প্রিভিয়াস গুলাতে, অবশ্যই আমি এখানে লিখে দিছি, বুঝিয়ে দিছি, তাও একবার বলে দিচ্ছি। যদি বাহ্যিক বল 0 হয় তাহলে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটাই ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র। মানে সংঘর্ষ যদি হয় তাহলে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ হবে সমান। এরপরে দেখো খ নম্বর বলছে, একটি কাঠের গুড়ির দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলা গাড়িতে তুলে টেনে নেওয়া সহজ। এই যে মনে করো আমাদের সেই কাঠের গুড়ি। সো যখন তুমি কাঠের গুড়িটাকে টেনে নিবা, সো এইখানে তোমাদের কি হবে বলো তো? তলের সাথে অনেক বেশি কি হবে? ঘর্ষণ হবে। ওকে, সো এই ঘর্ষণের কারণে দেখা যাবে তোমার টেনে নিতে কষ্ট হবে। বাট তুমি যদি একটা 2 চাক্কার একটা ঠেলা গাড়িতে করে ধরো, এই যে ঠেলা গাড়ি আছে, ঠেলা গাড়িতে করে তুমি ধরো এই কাঠের গুড়িটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে আমরা জানি চাক্কার মধ্যে কি হয় বলতো? রোলিং ফ্রিকশন। তার মানে কি? গতি ঘর্ষণ হয় না, এখানে গতি ঘর্ষণ হয়। আর এই যে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, বা হচ্ছে তোমরা এটাকে গতি ঘর্ষণ বলতে পারো। আর এটা হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ, গতি ঘর্ষণ প্লাস আবর্ত ঘর্ষণ। সো আমরা জানি গতি ঘর্ষণের থেকে আবর্ত ঘর্ষণ কম হয়। সো দেখা গেছে যে যদি ঠেলা গাড়িতে নাও তাহলে ঠেলা গাড়িতে চাক্কা আবর্ত ঘর্ষণ হয়, দেখে ঘর্ষণটা কম হয়। আর হচ্ছে যখন তুমি তলের উপর টেনে নিয়ে যাবা তখন ওই তলের সাথে ঘর্ষণটা অনেকখানি বেশি হয়, যার কারণে আমরা দেখি যে হচ্ছে আমাদের ঠেলা গাড়ি মানে রাস্তার উপর দিয়ে টেনে নেওয়া কঠিন, বাট ঠেলা গাড়িতে টেনে নেওয়া সহজ। তো এটার কারণ কি? ঘর্ষণ। ওকে, এবার আমরা দেখো গ নাম্বার প্রশ্নটা দেখবো। গ নাম্বার প্রশ্নটা দেখার আগে আমরা আগে উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে বলছে 30 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর। আচ্ছা ভাই, তোমার আমি একটা সহজ কথা বলবো, সেটা হচ্ছে ফিজিক্সে কোনো কিছু করার আগে তুমি হচ্ছে একদম পেন্সিল একটা হাতে নিয়ে নিবা, খাতায় ছোট করে একটা রাফ পিকচার আঁকবা। পিকচার যদি সুন্দর হয় অ্যান্ড হচ্ছে তুমি যেটা আঁকছো সেটা যদি একদম ঠিকঠাক মতো আঁকো তাহলে পিকচারটা খাতায় রেখে দিবা। আর যদি সুন্দর না হয় তাহলে মুছে দিবা, বা যেখানে পিকচারের দরকার আছে সেখানে পিকচারটা দিবা। বাট একটা কাজ করবা, খাতার মধ্যে পেন্সিল দিয়ে রাফ করে চিত্র আঁকা ফালাবা যে কি বলছে, তাহলে দেখবা প্রশ্নটা ফটাক করে তোমার মাথায় চলে আসবে। কি আসবে? ফটাক। ওকে, এখন দেখি এই যে এইখানে জাস্ট একটু দেখে যে ফটাক করে চিন্তাটা মাথায় আসে কিনা করতে হয়। 30 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, তাহলে আমি ধরে নিলাম এই যে একটা স্থির বস্তু, সেটার ওজন কত কেজি? 30 কেজি। তাহলে এই 30 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি বল 5 সেকেন্ড ক্রিয়া করায় 15 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছে। ভালো কথা, এই যে 30 কেজি ভরের একটি বস্তুর উপর একটা বল ক্রিয়া করছে, তার মানে এখানে এই বরাবর একটা বল কাজ করছে, সেই বলটার নাম হচ্ছে এফ। এখন বল যেহেতু হয়েছে, বস্তুটার একটা সরণ হবে, অবশ্যই সরণ হবে। সো বস্তুটা এখান থেকে এখানে সরে আসছে। এই যে আমাদের এই 30 কেজি ভরেরই বস্তু এখানে চলে আসছে। আচ্ছা, স্থির বস্তু ছিল তাই না? তাহলে আমরা আদিবেগ ধরে নিতে পারি 0। তো আদিবেগ 0, স্থির বস্তুর উপর একটি বল 5 সেকেন্ড যাবো। তাহলে এখানে এই যে এখান থেকে এখানে যে বস্তুটা ঠেলে ঠেলে নিয়ে আসছো, তো কতক্ষণ ধরে ঠেলছো মানে বল দিছো? এই যে 5 সেকেন্ড। বল দেওয়া মানে আমি জাস্ট মনে করবো ধরে নিবা ঠেলাঠেলির উপরে কোনো কথা নাই, বল মানেই ঠেলাঠেলি। তো তুমি এখানে বল দিছো, তার মানে এটা ঠেলাঠেলি করতেছো। তো এখানে কতক্ষণ যাবত বল দিছো? 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড যাবত ঠেলে ঠেলে এটাকে নিয়ে আসছো। এখন আদিবেগ ছিল 0, যেহেতু বল দিছো, আমরা জানি বল দিলে অবশ্যই কি হয় বলতো? বেগের পরিবর্তন হয় এবং হচ্ছে বস্তুটা কি হয়?
গতিশীল হয়। সহজ কথা, একটা জিনিস ধরো তোমার এখানে, ধরো তোমার মোবাইলটা টেবিলের উপর আছে, হাত দিয়ে ওটা বল দিয়ে দিল, মানে ঠেলে দিলা, তাহলে এটা অবশ্যই গতিশীল সঞ্চার হবে। আগে ছিল ধরো টেবিলের উপর স্থির, u = 0, শেষে একটা বেগ থাকবে, সেই বেগটা হচ্ছে যতক্ষণ বল দিছো শেষে একটা বেগ থাকবে, সেই বলটার আমরা ধরতে পারি হচ্ছে ভি। ভি কত অলরেডি দিয়ে দিছে এখানে, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। ওকে, বেগপ্রাপ্ত হয়। এরপর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলার পর বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটি থামানো হয়। আচ্ছা, এইটা আমরা একটু দেখি। তার আগে আমরা গ নাম্বার প্রশ্নে এই পার্টটুকু আমাদের লাগবে না। তারপর একটা আমি তোমাকে চিত্রটা এঁকে দেখাই দিই, কারণ চিত্রটা তো আমাদের ঘতেও লাগবে। তো এখানে এরপরে দেখো, এরপর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলে, তার মানে এখানে যে 15 মিটার পার সেকেন্ড বেগ হইছে, এরপরে যেহেতু সমবেগে চলছে, বুঝো ভাই সমবেগে কখন চলবে। আচ্ছা, একটা সহজ কথা হচ্ছে, যখন আমরা বস্তুকে ধাক্কা দিই একটু পরে বস্তুটা কিন্তু থেমে যায়, এটার কারণ হচ্ছে ঘর্ষণ। মনে করবা যদি ঘর্ষণ না থাকতো তাহলে এই বস্তুটা কোনোদিনই থামতে চাইতো না। ঠিক আছে, তুমি একটা বল দিয়ে ধাক্কা দিয়ে কোথাও একটু নিয়ে গেছো, যেখানে নিয়ে বস্তুটাকে ছেড়ে দিছো, বস্তুটা কি সাথে সাথে থামে? আমার জাস্ট একটা বলো, ধরো একটা সাইকেল, তুমি হচ্ছে সাইকেলটারে আচ্ছা সাইকেলই ধরো, সাইকেলটারে একটুখানি চালায়া বা একটুখানি দৌড় দিয়ে, এটারে নিয়ে একটা দৌড় দিয়ে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে এটারে ছেড়ে দিলা, তাহলে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে এটা কি থেমে যাবে কখনো বলো তো? না। তুমি যত বলে মানে এই বস্তু যত বেগ ছিল ওই বেগটা ওই সাইকেলটা ধরে রাখতে চাইবে, বাট একটা সময় গিয়ে দেখবে কি সাইকেলটা থেমে গেছে। এটার কারণ হচ্ছে ঘর্ষণ। আমি তোমার জাস্ট একটা সহজ কথা বুঝাইতে চাই, সেটা হচ্ছে গিয়ে কোনো বস্তুতে যদি ঘর্ষণ না থাকে, তাহলে কোনো একটা বল দেওয়ার পরে ওই বস্তুটা, বলটা যখন তুমি সরায় ফেলবা, তখন বস্তুটা হচ্ছে মানে তার বেগটা বজায় রাখতে চাইবে। তো এইখানেও ধরো এই ঘটনাই হয়েছে। এরপর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলার পর, তাহলে এখান থেকে এখানে আসার পর 5 সেকেন্ড তুমি বল দেওয়ার পর যেহেতু সমবেগে গেছে, তার মানে এই পজিশনে এসে তুমি বল দেওয়া কি করে দিছো? বন্ধ করে দিছো। তারপর এখান থেকে এখানে আসছে, এটার টাইম লাগছে কত সেকেন্ড বলো তো? 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড যেহেতু সমবেগে চলছে, তাহলে এখানে যদি ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে এখানেও তোমার ওই সেম জিনিস থাকবে, কারণ সমবেগে গেছে, তাহলে বেগের পরিবর্তন হয়নি। তাহলে 2 সেকেন্ডে এখানে সেম বেগ ছিল, সেই বেগটা কত বলতো? এখানেও আমাদের এই যে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে 2 সেকেন্ড চলার পরে বাধাদানকারী বল প্রয়োগ করে, তার মানে এখন এই যে বস্তুটা এই পর্যন্ত এসে বল থামায় দিছো, এই যে বলটা এখানে এসে এইখানে ধরো হচ্ছে বল থামায় দিছো, এরপরে আবার 2 সেকেন্ড চলছে, মানে বস্তুটা নিজে নিজে 2 সেকেন্ড এই যে যেই বেগ ছিল সেই বেগটা নিয়ে চলছে। ধরে নাও হয়েছে যে এখানে ঘর্ষণ ছিল না, না হলে কিন্তু যেই বেগ ছিল সেই বেগ নিয়ে চলতো না। তো ধরে নাও এখানে ঘর্ষণ ছিল না, তো যেই বেগ ছিল সেই বেগ নিয়েই চলছে। তো এই পজিশনে এসে তুমি আবার বল দেওয়া শুরু করলা, কিন্তু কোথায় বলো? বস্তুটা এই যে এই বস্তুটা যাচ্ছিল কোথায় বলো তো? এই যে এতক্ষণ যাবত বল দিচ্ছিল এইদিকে, তাহলে বস্তুটা যাচ্ছিল এইদিকে, তো বস্তুটা যাইতে চাচ্ছিল এইদিকে, বাট তুমি এখন বাধাদানকারী বল দিছো, চলার পর বাধাদানকারী বল দিছো, তাহলে বস্তুটা যাবে এখন কোথায় বলো তো? বিপরীত দিকে বলটা প্রযুক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই বলটা এটাকে আমরা বলতে পারি যে এফ প্রাইম। সেই এফ প্রাইমটা কোন দিকে প্রযুক্ত হয়েছে বলো তো? বিপরীত দিকে প্রযুক্ত হয়েছে। হয়ে এই বলটার কারণে, যেহেতু বিপরীত দিকে বল দিছো, তার মানে এটা বাধা দিছো, তাহলে এই বস্তুটা এই যে 30 কেজি ভরের বস্তুটা বাধা পেয়ে এক সময় এসে কি হয়ে যাবে বলতো? থেমে যাবে, এক সময় এসে থেমে যাবে। তো এই যে তুমি এখানে বল দিছো 30 নিউটন, তোমার এফ প্রাইম বল দিছো, যার কারণে বস্তুটা এখানে এসে ধরো থেমে যাবে। যদি থেমে যায় তাহলে এটা শেষ বেগ আমরা কি ধরতে পারি বলতো? আচ্ছা, এটা ছিল ভি, তাহলে এটাকে আমরা এফ প্রাইম বল দিছি, তো এটার আমরা বলতে পারি হচ্ছে ভি প্রাইম। ঠিক আছে, শেষ বেগ মানে এই যে এখানে তো এই পর্যন্ত ভি ছিল, তো এটার আমরা আদি বেগ ধরতে পারি। এই যে এইটার এই প্রথম ক্ষেত্রে এটা শেষ বেগ ছিল, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে এই ক্ষেত্রে শেষ বেগ, আর তৃতীয় ক্ষেত্রে আবার বল দিছো, সেটার জন্য এটা আদি বেগ। এই যে ভিটা হচ্ছে আমাদের আদি বেগ, আর শেষ বেগটারে আমরা আবার কি ধরতে পারি বলতো? ভি প্রাইম ধরতে পারি আমরা। তাহলে ভি প্রাইম হচ্ছে আমাদের যে এই যে বস্তুটা এসে থেমে গেছে না, তাহলে ভি প্রাইম সমান সমান আমাদের কি বলতো? 0। তাহলে ইউ 0 থেকে শুরু হয়েছিল আবার 0-তে শেষ হয়েছিল। এখন প্রথম প্রশ্নটা বলছে যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ড। আচ্ছা, প্রথম 5 সেকেন্ড কোথায় বলতো? এইখান থেকে এই পর্যন্ত না, প্রথম 5 সেকেন্ড এখান থেকে এই পর্যন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব চাইছে, তার মানে এই যে প্রথম 5 সেকেন্ডে যতক্ষণ যাবত বল ছিল, তাহলে বস্তু একটা কি দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটা বের করো। ভাই সহজ কথা, এটা তুমি ত্বরণ বের করে করতে পারো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওই ফর্মুলা দিয়ে করতে পারো, অনেকভাবে করতে পারো তুমি। আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2as ওই ফর্মুলাটা দিয়েও করতে পারো। আমি তোমাকে বলবো যে তোমার এটা যদি ইউ আর ভি দেখো, সাথে একটা টি দেখো,
তাহলে দুনিয়ায় একটা মাত্র সহজ সূত্র আছে, ইয়ের চাইতে সহজ সূত্র তুমি আর খুঁজিয়া পাইবে না। তো ইয়ে সহজ সূত্রটা কি রে ভাই? সেই সহজ সূত্রটা হচ্ছে এই যে ইউ প্লাস ভি। ও দেখো এস বের করার ফর্মুলা হচ্ছে যদি ইউ আর ভি আর টি থাকে তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এক লাইনে ম্যাথ শেষ। এর থেকে সহজ কোনো ম্যাথ আছে? ছোট ভাই আমার কালকে মেসেজ দিয়ে বলে যে ভাই আপনি যত সহজে পারেন আমাদের ম্যাথ সলভ করেন, এই যে তোমার জন্য এটা সহজ টেকনিক। এখানে আরও 3টা মেথডে আমি তোমাকে ম্যাথটা করে দিতে পারতাম, বাট সবচেয়ে সহজ হচ্ছে এস বের করার ফর্মুলা যদি ইউ থাকে, ভি থাকে এবং হচ্ছে টি থাকে, তাহলে তোমাদের দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে জাস্ট এটা। ঠিক আছে, যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে বস্তু অতিক্রান্ত দূরত্ব। তো এখানে আমাদের ইউ কত? ইউ হচ্ছে আমাদের 0, ভি হচ্ছে আমাদের কত? ভি হচ্ছে আমাদের 15, আর সময় হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই 2, আর সময় হচ্ছে গিয়ে আমাদের 5। তাহলে 5 15 75, 75 ভাগ 2 37.5 মিটার। ওকে, সো এইখান থেকে আমরা দেখতে পারলাম যে যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? 75 মিটার। এই চিত্রটা আমরা নেক্সট পেজে নিয়ে যাই। এরপর হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি কি বলছে। এই যে দেখো সেম চিত্রটা আমি ঘ নাম্বারে নিয়ে আসছি। ঠিক আছে, সেম চিত্রটা ঘ নাম্বারে নিয়ে আসছি। প্রশ্নটা পড়ি। বলছে তথ্য অনুসারে বল সময়ের লেখচিত্র অঙ্কন করো। বল সময় লেখচিত্র। আচ্ছা, বল সময় লেখচিত্র মানে কি? খ নাম্বারে যারা আমাদের চ্যাপ্টার 2 এর ক্লাস যারা করেছো তারা জানো, লেখচিত্র আঁকার সব টেকনিক তোমরা জানো। তাহলে বল সময় লেখচিত্র তার মানে এই বরাবর থাকতে হবে আমাকে বলগুলা দিতে হবে, এই বরাবর আমাকে সময়গুলা দিতে হবে। তাহলে এই বরাবর বলগুলা দিয়ে আর এই বরাবর সময়গুলা দিয়ে যেই লেখচিত্র পাবো আমরা, সেই লেখচিত্রকে আমরা কি বলবো ভাই? বল সময় লেখচিত্র। ওকে, তো এই জিনিস এখানে থাক। আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে বল। আচ্ছা, তাহলে বল সময় লেখচিত্র আঁকতে যদি চাই আমি, তাহলে আমি যদি বল সময় লেখচিত্র আঁকতে চাই তাহলে আমার সবগুলা বল লাগবে না আর সবগুলা সময় লাগবে না। এখানে সময় কয়টা দেওয়া আছে? প্রথমে একটা কেজি দেওয়া আছে 5 সেকেন্ড, পরে একটা কেজি দেওয়া আছে 2 সেকেন্ড, পরে একটা কেজি আছে, এইখানে বল দিছিলাম আমরা কয় সেকেন্ড বলো তো? 3 সেকেন্ড। পরে একটা সময় আছে দেখো 3 সেকেন্ড। তাহলে কয়টা সময় আছে? 3টা সময়। তাহলে 3টা সময়ের জন্য 3টা ঘটনা না? প্রথমে এখান থেকে এখানে আনছো, পরে এখান থেকে এখানে গেছো, পরে এখান থেকে 3টা ঘটনা। তাহলে 3টা ঘটনার জন্য 3টা ভিন্ন ভিন্ন বল কাজ করছে না বলো তো? 3টা কিন্তু ভিন্ন ভিন্ন বল কাজ করছে। ওকে, সো সেই 3টা ভিন্ন ভিন্ন বলকে আগে আমরা বের করবো। আর সময় তো 3টা সময় অলরেডি আমরা দেখতেছি। তো 3টা ভিন্ন ভিন্ন বল বের করে আমরা জাস্ট ওই যে লেখচিত্রে বসায় দেব। সো এখানে আমরা সমাধান করার জন্য ফার্স্ট অফ অল এখানে ভাই একটা দাগ দিয়ে কি কি দেওয়া আছে লিখে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে জাস্ট আমরা যদি তোমরা খাতা কলম নিয়ে কিন্তু ক্লাসটা করো, কারণ আমি লেকচারটা যদিও তোমাদের দিয়ে দিব, বাট হচ্ছে আমি লিখবো আর মুছবো, তো দেখা যাবে যে কিছু জিনিস তোমরা মিস করবা। সো খাতাটা লিখে ফেলো, তুলে নিয়ে নাও, চিত্রটা এঁকে ফেলো, প্রশ্নটা পেয়ে যাবা। প্রশ্ন না লিখলেও চলবে, কারণ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সো এখানে যদি আমরা সমাধান করি তাহলে সবার আগে আমাকে কি লিখতে হবে বলো? সমাধান করার জন্য সবার আগে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমি লিখি প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে লিখে প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া ছিল সেটা একটু লিখে নাও। প্রথম ক্ষেত্রে এখানে জাস্ট আমাদের এই যে আদি বেগ এগুলো তুমি নিজে লিখতে পারবে, তাই না? আমি জাস্ট কেন লিখে দিচ্ছি তোমাদের একবার বুঝানো। আদি বেগ ইউ ইকুয়াল টু কত বলো তো? 0। সময় টি ইকুয়াল টু কত বলো তো? 5 সেকেন্ড। টি ইকুয়াল টু 5 সেকেন্ড। অ্যান্ড হচ্ছে তোমাদের শেষ বেগ, এটাকে শেষ বেগকে কি দিয়ে প্রকাশ করছিলাম বলো তো? ভি। তাহলে হচ্ছে শেষ বেগ প্রথম ক্ষেত্রে কিন্তু এটা, ঠিক আছে? শেষ বেগ আমরা এখানে দেখছিলাম ভি কত? 15 মিটার পার সেকেন্ড। তাহলে সবার আগে আমাদের কি লাগবে? তা আমাদের বল বের করতে হবে, তাই না? বল এফ ইকুয়াল টু হোয়াট? এখন এফ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? এম এ আমরা জানি প্রথম ক্ষেত্রে এই যে F1, এটাকে আমরা আচ্ছা এখানে F1 দিয়ে দিলাম। F1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? এম ইন্টু এ, তাই না? তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি হচ্ছে এম এ। এম তো অলরেডি দেওয়া আছে এই যে। আচ্ছা, এখানে আমরা আমাদের ভরও দেওয়া আছে, তো এখানে আমরা লিখে নেই যে ভর কত দেওয়া আছে বলো তো? 30 কেজি। এম সমান সমান দেওয়া আছে 30 কেজি, এটাও লিখে নাও। আচ্ছা, নিচে লিখি ভর এম সমান সমান হচ্ছে আমাদের 30 কেজি। ওকে, তো এটা লিখলাম। তো এই যে আমরা এখানে লিখলাম 30 আর এ। আচ্ছা, আগে একটু ফর্মুলাগুলো লিখানে। এর ফর্মুলা কি বলো? এর ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, আদি বেগ এর ফর্মুলা। হ্যাঁ, আদি বেগ মাইনাস শেষ বেগ ডিভাইডেড বাই সময়। ওকে, যারা এগুলো বুঝো না এখনো, দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ
শেষ করানো আছে। ওয়েবসাইট থেকে, ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে, যেখান থেকে তোমার সুবিধা হয় দেখে নিবা। ওয়েবসাইটে কিভাবে এনরোল করবা আমার এই চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলেই হবে, অথবা আমি লিঙ্ক একাডেমিক classes.com CLASSESS.com লিখে ইন্টার মারলেই সব পেয়ে যাবে। academic classes.com এটা লিখে এন্টার মারলে ওয়েবসাইটে গিয়ে সবই কোর্সগুলো সব সাজানো গুছানো পেয়ে যাবা। সো এখান থেকে আমরা জাস্ট দেখি এই যে আমাদের এম কত, এম হচ্ছে 30, আর এখানে আমরা কত পাবো ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ কত আমাদের, ভি কত, ভি হচ্ছে আমাদের 15, ইউ হচ্ছে আমাদের 0, তাহলে 15 মাইনাস 0 ডিভাইডেড বাই টি, টি হচ্ছে আমাদের কত বলতো 5 সেকেন্ড। তো এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে আমি এখানে দেখতেছি 15-তে 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 3, 3 × 90। সো এখানে তুমি পাচ্ছ কত বলতো 90 নিউটন। ওকে, প্রথমে F1 তুমি পেয়ে গেলা। ওকে, F1 তুমি পেয়ে গেলা। এখন আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, F1 তুমি পেয়ে গেছো, এখন আমরা কি বলতে পারি ভাইয়া, এখন আমরা বলতে পারি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে। সো এই যে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি বের করতে চাও তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলতো, সমবেগে যায়, তাহলে সমবেগে ত্বরণ কি বলতো, সমবেগে ত্বরণ কত, সুতরাং ত্বরণ সমান সমান কত 0 না, এই সমবেগ মানে কি বেগের পরিবর্তন হয় না, তাহলে ভি মাইনাস ইউ বাই টি করলে তোমার ভি আর ইউ তো সেম, তাহলে তো ত্বরণ কত, ত্বরণ সমান সমান 0। আচ্ছা, ত্বরণ এ সমান সমান 0, ত্বরণ এ সমান সমান 0, তাহলে বল যদি তুমি বলো F2 ইকুয়াল টু আবার কি এম ইন্টু এ না, তাহলে এই যে এম তো কত 30 আর এ কত 0, তার মানে আলটিমেটলি 30কে 0 দিয়ে গুণ করলে 0, সুতরাং F2 সমান সমান কত বলতো 0। ওকে, এখন প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র গেল। এবার আমি যদি তৃতীয় ক্ষেত্রে বের করতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমরা এখানে লিখতে পারি তৃতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে, তুমি এটা নিজে নিজে একটু লিখে নাও। জাস্ট আমি এখানে দেখতেছি এই যে তৃতীয় ক্ষেত্রে আমাদের আদিবেগ কত বলতো, এই যে আদিবেগ, আচ্ছা আমি লিখে দিই। এখানে তৃতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের আদিবেগ, এটার আমরা কি এটা ভি ধরছিলাম, তাহলে আদিবেগ ভি করলে কত বলতো 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কি বলতো, শেষ বেগ ভি প্রাইম, তাই না, শেষ বেগ হচ্ছে আমাদের ভি প্রাইম ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ওকে, আর সময় টি ইকুয়াল টু কত 3 সেকেন্ড। এগুলো নিজেরা লিখে নিবা, এরপরের একটা প্রশ্ন আমি আর এগুলো লিখবো না, কিন্তু একবার দেখাই দিলাম যে কিভাবে লিখবা। আর আমি তো এখানে পাশাপাশি লিখতেছি, তুমি নিচে নিচে লিখবা, যেমন এই যে এই দুইটার নিচে লিখবা এইটা, এরপরে লিখবা হচ্ছে এইটা, আমার পাশাপাশি জায়গা আছে দেখে পাশাপাশি লিখতেছি, তুমি লিখবা খাতায় নিচে নিচে। ওকে, তো আদিবেগ ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি প্রাইম ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে কত 3 সেকেন্ড। তো আমাদের বের করা লাগবে কি 3 নাম্বার ক্ষেত্রে বল, সেটা কি এফ প্রাইম ইকুয়াল টু কি আমরা আবারও জানি এম এ, তো এম কত, আচ্ছা এম এ হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদিবেগ, শেষ বেগ কত ভি প্রাইম মাইনাস আদিবেগ কত ভি। ওকে, আদিবেগ ভি, শেষ বেগ ভি প্রাইম, সময় কত টি। আচ্ছা, এখানে আমরা তিনোটাকে টি দিলে ঝামেলা, এটা T1 দিলাম, এখানে একটা সময় ছিল T2 ইকুয়াল টু কত সেকেন্ড বলো তো 2 সেকেন্ড, এটারে দিলাম T2 আর এটারে দিলাম হচ্ছে T3, তাহলে এখানে দিলাম T3, এইখানে দিলাম হচ্ছে T1। ওকে, সো এখানে দিলাম আমরা T3। সো এখানে এম কত, আমাদের এম হচ্ছে আমাদের 30, কোনো সমস্যা নাই। ভি প্রাইম, বস্তুটা 0 হয়ে গেছে না, বেগ বলতো শেষ বেগ 0 হয়ে গেছে না, ভি প্রাইম মাইনাস ইউ কত 15 না, আর এবার লেগা যাইতে সেকেন্ড, আর একটু নিচে লিখি, এটা হচ্ছে আমাদের 30, ভি প্রাইম হচ্ছে আমাদের 0 মাইনাস এই যে ভি কত, ভি হচ্ছে 15 ডিভাইডেড বাই এখানে আমাদের চলে আসবে হচ্ছে 3। তো এখানে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে 30 ইন্টু -5, তার মানে -150 নিউটন। আর এই মাইনাস কেন আসছে রে বল তো ভাই, কারণ তুমি তো বিপরীত দিকে বল দিছো, বল তো হচ্ছে এই যে বাধাদানকারী বল ছিল না, এই জন্য কিন্তু আমাদের বলের মান কি আসছে, নেগেটিভ আসছে। সো এই যে এফ কেন লিখলাম F3, সো এই যে আমরা পাইলাম কি F3। ঠিক আছে, এখন আমাদের 3টা বল পাওয়া শেষ, 3টা সময় পাওয়া শেষ, সুতরাং আমরা এখানে জাস্ট এখন বেগ সময় লেখচিত্র জাস্ট এই ছোট জায়গার মধ্যে আটকায় ফেলবো। সুতরাং বেগ সময় লেখচিত্র, বেগ সময় কেন বলতেছি, আমাদের হচ্ছে তো কি বলছিল জানি, বল সময় লেখচিত্র। তো আমাদের এখানে জাস্ট থাকবে হচ্ছে বল
সময় লেখচিত্র। সো বল সময় লেখচিত্র, বল সময় লেখচিত্র, যারা যারা ঘুমায় তাদের জন্য আমি গান গায়ে শোনাই। ওকে, সো বল সময় লেখচিত্র। সো বল সময় লেখচিত্রর জন্য সবার আগে আমাকে, আচ্ছা ভাই আমাকে এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, সো আমাকে, আমরা জানি একটা গ্রাফ পেপারের, যেটা একটা গ্রাফ পেপার হয় তাহলে উপরের অংশ হয় পজিটিভ, নিচের অংশ হয় নেগেটিভ, তাই না, ওয়াই এক্সিস এর জন্য। যেহেতু আমি এখানে এই বরাবর কি বসাবো বলো, এই বরাবর আমাদের বসাইতে হবে গিয়ে বল, এই বরাবর আমাকে বসাইতে হবে বল, প্রকাশ করতেছি কি দিয়ে, এফ দিয়ে। আর এই বরাবর আমাকে কি বসাইতে হবে, এই বরাবর আমার বসাইতে হবে গিয়ে সময়, প্রকাশ করতেছি কি দিয়ে, টি দিয়ে। ওকে, এই দুইটা জিনিস বসাইতে হবে। সো বল তো পজিটিভও আসছে, নেগেটিভও আসছে, জিরো আসছে, তো আমাদের এই বলের জন্য নেগেটিভ পোর্শনটুকু নিতে হবে, বুঝছো না? নেগেটিভ পোর্শন কেন নিতে হবে এই আমার সোনামণিরা, বুঝছো? আচ্ছা, এখানে যদি আমাদের হয় গিয়ে জিরো, তো এইটা হচ্ছে গিয়ে ধরো বলটা হবে আমাদের এখানে জিরো। এরপরে বল সর্বোচ্চ কত হবে বলো তো, সর্বোচ্চ হবে বল 90, তাহলে এই পয়েন্ট আমি দিয়ে দিলাম 90। বল সর্বনিম্ন কত হবে ভাইয়া, বল সর্বনিম্ন হবে হচ্ছে -150, এই যে -150 আমি দিয়ে দিলাম। ওকে, এই যে এই জিনিসটা কারা বুঝে না রে, এই যে -150 আমি দিয়ে দিলাম। ওকে, -150 আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে সময় দিব, সো ধরো এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড। ওকে, আর এইখানে এই যে এই পজিশনে এসে ধরো আমাদের সময়টা যেটা হবে, আচ্ছা ধরে নাও এই পজিশনে এসে আমাদের সময়টা হবে 7 সেকেন্ড, অ্যান্ড এইখানে এসে আমাদের সময়টা হবে কত, 10 সেকেন্ড। তো দেখো 90 কতক্ষণ পর্যন্ত ছিল ভাই, প্রথম 5 সেকেন্ডেই কিন্তু F1 কোথা থেকে কোথায়, এই যে এখানে F1, আর এই যে এই পজিশনে কি বলতো, এই পজিশনে কাজ করতেছিল F2, অ্যান্ড এই পজিশনে কাজ করতেছিল F'3, বা আমরা এটারে F3 যেটাই বলি। তো দেখো প্রথমে 5 সেকেন্ড, এই যে এখান থেকে এখানে কয় সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ডে কিভাবে গেছে বলো তো, 90 নিউটন বল ছিল, তাহলে আমি এই যে 5 সেকেন্ড চলে আসলাম 90 নিউটন। 5 সেকেন্ড পর আসার পরে হুট করিয়া বল দেওয়া কি হয়ে গিয়েছিল বলো, বন্ধ হয়ে গেছিল না, হুট করিয়া বল দেওয়া বন্ধ হইয়া গিয়েছিল। তো বন্ধ হইয়া গিয়ালে এখানে কি আবার বলটা 90 থেকে নেমে সুন্দর করে জিরোতে চলে আসলো, 90 থেকে নেমে কোথায় চলে আসলো, জিরোতে চলে আসলো। ওকে, এরপরে দেখো 5 থেকে আরো 2 সেকেন্ড, দ্যাট মিনস 5 সেকেন্ড চলার পরে 7 সেকেন্ড আবার কোনো বলই ছিল না, সমবেগে গেছে, মানে কি বলই ছিল না। তো বল না থাকলে এই যে জিরোতে পড়েছিল। ওকে, এখানে কি জিরোতে পড়েছিল। দাঁড়াও, গ্রাফটার জন্য আমি তোমাদের জন্য কালি বদলাই। ওকে, গ্রাফটার জন্য তোমাদের জন্য কি কালি দেওয়া যায়, গ্রাফ মানে গ্রিন কালি দেয়। এই যে এখান থেকে এখানে মনে করো আসছে, আসার পরে জাস্ট এখানে চলে আসছে, মানে পরের দুইতে 5 থেকে 7, এখানে কয় সেকেন্ড বলো তো, 2 সেকেন্ড না, এই 2 সেকেন্ডে ওর কোনো বেগ কিন্তু ছিল না। এরপরে দেখা গেছে এই পজিশনে এসে, মানে 7 সেকেন্ডের পরে এসে এই বেচারা আবার কি করছে বলো, 7 সেকেন্ডের পরে এসে হুট করে বলটা কত হয়ে গেছে, 150। সো এখানে ছিল F1, এই পর্যন্ত F1, তারপর হচ্ছে এই যে হুট করে 2 সেকেন্ডে বল জিরো হয়ে গেছে, তো সেটা ছিল F2। আবার এখান থেকে এখানে হুট করে বলটা কত হয়ে গেছে বলতো, 150। এটা কি বাধাদানকারী বল, মন্দন, এই জন্য এটা নেগেটিভ ডিরেকশনে নামছে। তো এই 150 নামে এই যে 7 থেকে 10 কয় সেকেন্ড বলো তো, এখানে কয় সেকেন্ড, এই যে 3 সেকেন্ড না, 7 থেকে 10 কয় সেকেন্ড, 3 সেকেন্ড। 3 সেকেন্ড আবার এইভাবে চলছে, চলে আবার বলটা কি হয়ে গেছে বলতো, জিরো হয়ে গেছে। সো গ্রাফটা কিভাবে গেছে, এই যে এইভাবে এইভাবে এইভাবে, তারপর আবার এইভাবে, তারপর এইভাবে, ঠিক আছে। ওকে, সো আশা করি এটা তোমরা বুঝা গেছো, অলরেডি বুঝা গেছো। সো এই বরাবর যে বলটা কাজ করছে সেটাই কি বলতো আমাদের F3 প্রাইম। ওকে, সো এটাই ছিল আমাদের তথ্য অনুসারে বল সময়ের লেখচিত্র অঙ্কন। আশা করি লেখচিত্রটা বুঝছো, প্রশ্নটাও বুঝিয়া গেছো। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে আগাই। এইখানে দেখো ঢাকা বোর্ড 2022 প্রথমবারের মতো আবারও ক খ পড়া নিই। এখানে কি বলছে, আবর্ত ঘর্ষণ কাকে বলে। এই একদম লাস্ট ক্লাসে আমার লেকচার 3 এর পার্ট 2তে আমি একদম ঘর্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যদি কোনো বস্তু গড়িয়ে 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 চলে তখন ওই বস্তুটার যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণটাকে আমরা কি বলবো বলতো, আবর্ত ঘর্ষণ।
ওকে, ঘুরিয়ে ঘুরিয়ে চলে, জাস্ট আবর্তন করতে থাকলে ওই ঘর্ষণটাকে বলবো আবর্ত ঘর্ষণ। ভর হচ্ছে জড়তার পরিমাপক। এখন জড়তা কি ভাই, জড়তা কি একটা জাস্ট মনে রাখো, কোনো বস্তু যেই অবস্থায় আছে, এটাও আমার বেসিক ক্লাসে আমি বুঝাইছি, তারপরেও যারা সৃজনশীল ক্লাস করতেছো তাদের জন্য বুঝাচ্ছি। সেটা হচ্ছে কি, জড়তা কি বলো, জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা। এই যে বস্তুটা এখানে আছে, তুমি পারলে এটা ধাক্কা দিয়ে সরাও তো, এটা যে স্থির আছে না, তোমার এই বস্তুটারে ধরো এটা 5 কেজি, তো এইটা হচ্ছে গিয়া 5 কেজি, ঠিক আছে। তো এই বস্তুটারে ধাক্কা দিয়ে সরাইতে তুমি এক আঙ্গুল দিয়ে সরাইতে পারবে। আমি যদি এখানে 50 কেজি বলতাম, তুমি এক আঙ্গুল দিয়ে এটা সরাইতে পারতা, কেন বলো তো? কারণ এই বস্তুটা স্থির আছে, ওই স্থির থাকতে চাইবে, ওই ওর মানে লড়তে চড়তে চাইবে না। আমাদের কিছু কিছু ছোট ভাই বোনদের মতো যারা আসলে পড়াশোনা বন্ধ করছে তো করছে, ওরা আর ওটা চালু করতে চায় না। তো এরকমই ধরো স্থির আছে, স্থির আছে, সে স্থিরই থাকতে চাইবে। সো এই যে ধর্মটা, সেটাকে আমরা কি বলি বলতো, জড়তা বলি, ঠিক আছে। আবার হচ্ছে গতিশীল থাকলে গতিশীল থাকতে চাইবে, সেটাকে আমরা কি বলি, জড়তা। এখন ভর কেন জড়তার পরিমাপক, সহজ কথা জাস্ট বুঝো, ভর যত বেশি তাহলে বস্তুর নিজের ধর্মটা বজায় রাখার প্রবণতা তত বেশি। যেমন 5 কেজি তুমি এক আঙ্গুল দিয়ে সরাইতে পারতেছিলা, তাহলে ওটার জড়তা কি ছিল, কম ছিল, স্থির থাকতে চাওয়ার ক্ষমতা কম ছিল। 50 কেজি যখন হয়েছে, এটার স্থির থাকার ক্ষমতা অনেক বেড়ে গেছে, তার মানে জড়তা বেড়ে গেছে। এখন আমি যদি তোমাকে এখানে আরো 20 কেজি বা 20 কেজি না, আরো 30 কেজি যদি অ্যাড করে দেই, 80 কেজি হয়ে যাবে। এরপরে যদি এখানে আরো 20 কেজি অ্যাড করে দেই, তাহলে 100 কেজি হয়ে যাবে। এইবার বলো তুমি এক আঙ্গুল দিয়ে জীবনে সরাইতে পারবা? তোমার আঙ্গুল ভেঙে যাবে না? পুরো আঙ্গুল কিন্তু বইটা যাবে। তো কেউ ট্রাইও করো না। তো এইটা হয় কেন বলো, এটা হচ্ছে জড়তার কারণে। তো ভর যত বেশি, জড়তা তত বেশি। কিভাবে লিখবা? আমরা জানি জড়তার পরিমাপক হচ্ছে ভর। ভর যত বেশি হয়, প্রথমে জড়তার সংজ্ঞা দিবে, স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু তার গতি বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে জড়তা। ভর যত বেশি হয়, জড়তা তত বেশি হয়, ভর যত কম, জড়তা তত কম। ওকে, সো জড়তার পরিমাপক হচ্ছে ভর। তারপর একটা উদাহরণ দিয়ে তুমি বলতে পারো, এই যে 50 কেজি 30 কেজি, এইভাবে চাইলে তুমি একটা উদাহরণ দিয়ে খ নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে। এখন গ নাম্বারের অ্যান্সারটা বুঝার আগে আবারও আমাদের যদি কোনো চিত্র আঁকা সম্ভব হয়, চিত্র আগে আমরা 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। সো সবার আগে আমাদের এই 10 কেজি ভরের বস্তুটাকে একটু আঁকি। এই যে ধরো আমাদের 10 কেজি ভরের বস্তু, সো এটার ভর কত, 10 কেজি। ওকে, সো 10 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থা শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা খুশির ঝড় বয়ে যাইতে হবে। সেটা হচ্ছে আমাদের আদিবেগ আমরা পেয়ে গেছি 0 মিটার পার সেকেন্ড। ওকে, খুশি হয়েছো না? আদিবেগ দিয়ে দিছে, স্থির অবস্থায় আছে, এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তার মানে এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, সেইটারে তুমি বলতে পারো এফ। আচ্ছা, এফ দাও বা F1 দিলাম। সো এই F1 কত নিউটন বলো তো, 10 নিউটন। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। আবার যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বস্তুটা আর স্থির থাকবে? বস্তুটা যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এই 10 কেজি ভরের বস্তু স্থির আর নাই, সে এখান থেকে এখানে এই যে এতটুকু পথ অতিক্রম করে সে চলে আসছে। তো এসে আবার তার একটা কি শেষ বেগ হবে, বল দিছো তার মানে শেষ বেগ হবে। শেষ বেগ কত আগের প্রশ্নে বলে দিছিল যদিও, বাট এই প্রশ্নে আমাদের বলে নাই, কোনো সমস্যা নাই, আমরা ধরে নিলাম যে শেষ বেগটা হচ্ছে v। আর এখানে আমাদের টাইম বলে দিছে কত সেকেন্ড যাবত, এই যে 5 সেকেন্ড যাবত এই ঘটনাটা ঘটলো। এরপরের ঘটনাটার দিকে যদি আমরা তাকাই, যাবত এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো। তো একটু আগেও আমাদের 2 সেকেন্ড যাবত সমবেগের কনসেপ্ট ছিল, এখন যাচ্ছে আমাদের এই বস্তুটা 5 সেকেন্ড যাবত সমবেগে চললো। সো আমি ধরে নিলাম যে এই পজিশনে এসে তুমি বল দেওয়া বন্ধ করে দিছো, আর তাহলে বস্তুটার বেগের কোনো পরিবর্তন হয়নি। এখানে ভি ছিল, তার মানে এখানেও ভি আছে। তো এটা আমাদের এই যে 10 কেজি ভরের বস্তুটাই। আর এখানে এরপর সময় এখানেও কত সেকেন্ড লাগছে বলতো, এখানেও কি লাগছে বলতো, 5 সেকেন্ড সময়ই লাগছে। তো 5 কি বোঝা যায় না? না বোঝা গেলে আবার মুছা লিখি কে, এই যে 5 সেকেন্ড। তাহলে সময় এখানে আমাদের এটা ছিল ধরো T1, আর এটা ধরো হচ্ছে আমাদের T2। তাহলে T1 T2 এখানে আমাদের কত, 5 সেকেন্ড, T2 ও কত, 5 সেকেন্ড। ওকে, তো এখানে বেগ দুইটা কি ছিল, এটারও যে বেগ ছিল এটারও সে বেগ ছিল, এই যে সমবেগে চলে আবার 10 সেকেন্ড যাবত। তো এই পজিশনে আসার পরে আবার কি করলো, 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো। তো এই পজিশনে এসে এখান থেকে আবার বল দেওয়া শুরু হইলো বস্তুটার উপর। কত বল দেওয়া শুরু হইলো, এই যে F ইকুয়াল টু আবার কত নিউটন বল দেওয়া শুরু হইলো, 5 নিউটন বল দেওয়া শুরু হইলো। F ইকুয়াল টু 5 নিউটন বল আবার এই বস্তুটাকে একই দিক বরাবর দেওয়া ধরো শুরু হইলো। শুরু হয়ে এই বলটা কত সেকেন্ড যাবত দেওয়া হয়েছে, এই বলটা 10 সেকেন্ড যাবত দেওয়া হয়েছে। তাহলে বস্তুটা ধরো এখান থেকে জাস্ট এইখানে, এই যে 10 কেজি ভরের বস্তু, এখান থেকে জাস্ট ধরো এই বলটা পেয়ে, নতুন বলটা পেয়ে এখান থেকে এই বরাবর আসছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। তো আমরা এখানে বলতে পারি যে T3। আচ্ছা, এটা আমরা বলতে পারি F2।
আর F2 না বলে F3 বলি, আর এখানে F তো 0, আর এখানে কি, এখানে F2 ধরলে এইখানে যেহেতু সমবেগে চলছে তাহলে এখানে বল কি ছিল 0, যে এইখান থেকে এখানে সমবেগ না, সমবেগ মানে কি কোনো ত্বরণ নাই, ত্বরণ নাই মানে কি বলের মান 0, একটু আগে করে দিয়ে আসছি কিন্তু, তাই না? তো এখানে T3 যদি আমরা ধরি তাহলে সময়ে T3 কত সেকেন্ড বলো তো, এই যে 10 সেকেন্ড। তো চিত্র আমাদের আঁকা শেষ। এবার আমরা গ নাম্বার প্রশ্নে বলছে প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ভাই সহজ কথা, সহজ কথা, এই যে অতিক্রান্ত দূরত্ব, এই যে ফার্স্টে 10 নিউটন বল দিছিল, এই যে টি ইকুয়াল টু কত সেকেন্ড আসছে 5 সেকেন্ড সময়ে, তো তোমাকে ফার্স্ট অফ অল 10 সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথমে 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ডে গেছে এতটুকু, এরপরে দেখো বাকি 5 সেকেন্ডে কতটুকু গেছে, বাকি 5 সেকেন্ডে গেছে হচ্ছে এতটুকু। তো টোটাল এই যে এইটা হচ্ছে 5 সেকেন্ডের দূরত্ব, এটারে আমরা বলতে পারি S1, এইটা হচ্ছে আবারও 5 সেকেন্ডের দূরত্ব, সেটাকে আমরা বলতে পারি কি S2। তাহলে টোটাল দূরত্ব কি, এই দূরত্ব আর এই দূরত্ব যোগফল না, কারণ এই যে 5 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড, তো প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম 5 সেকেন্ডে কিভাবে চলছে বলতো, এই যে একটা বল ছিল মানে ত্বরণ ছিল, দ্বিতীয় 5 সেকেন্ডে সমবেগে চলছে। তো আমরা জাস্ট এখানে লিখি যে প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 5 সেকেন্ড এর ক্ষেত্রে, প্রথম 5 সেকেন্ড এর ক্ষেত্রে এই কি দেওয়া আছে নিজ দায়িত্বে লেখা ফালাও রে, আমি আর বলবো না। এই যে প্রথম ক্ষেত্রে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, প্রযুক্ত বল দেওয়া আছে তোমাকে। আচ্ছা আমাকে একটা প্রশ্ন বলো তো ভাই, তুমি কি এটাকে এই যে এস ইকুয়াল টু, যেহেতু দূরত্ব বের করতে বলছে, তো তুমি কি এটাকে S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এই সূত্রটাতে ফেলতে পারো? অবশ্যই ফেলতে পারো, বাট সেটার জন্য ভি তোমাকে আলাদাভাবে কি করে নিতে হবে বলতো, বের করে নিতে হবে, কারণ এখানে কিন্তু ভি দেয় নাই। যদি দিয়ে দিত তাহলে আগে যেভাবে প্রশ্নটা সলভ করছিলাম ঠিক সেইভাবেই এটাকেও আমরা সলভ করতাম, বাট কথা হচ্ছে দিয়ে দেয় নাই। সো দিয়ে যেহেতু দেয় নাই তাহলে আমাদের জাস্ট কি করতে হবে বলো, জাস্ট আমাদের অন্য ফর্মুলা ফেলতে হবে। সো অন্য ফর্মুলা দেখো, এখানে একটা ত্বরণ ছিল না, যেহেতু বল ছিল, ত্বরণ ছিল, বলও দেওয়া আছে। সো বল যেহেতু দেওয়া আছে, সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করতে পারি, সেটা কি ত্বরণটাকে বের করে নিতে পারি। ত্বরণটাকে বের করে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে না, যেহেতু ইউ দেওয়া আছে আর টিও দেওয়া আছে, তাহলে আমাদের এই যে এই ফর্মুলাটা ফেলতে পারি না আমরা, S1 ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটা ফেলতে পারি না, ইউটি 1 প্লাস হাফ এ T1 স্কোয়ার ফেলতে পারি। এটা কি, সো যেহেতু এটা আমাদের এই F1, তাহলে এটা আমরা A1 দিতে পারি, তাহলে A1 T1 এই ফর্মুলা ফেলতে পারি। এই ফর্মুলা ফেলার জন্য ইউ আছে, টিও আছে, শুধু নাই কি এ, বাট বল দেওয়া আছে, ভরও দেওয়া আছে, তাহলে এ বের করা কোনো ব্যাপারই না। সো এখানে তুমি জাস্ট যদি নিচে লিখো, এই যে বা সাইডে এখানে এই যে দেওয়া আছে কি কি লিখে জাস্ট আমরা জানি লিখবা, কি দেওয়া আছে সেটা আগে লিখবা, ঠিক আছে? এরপরে লিখবা আমরা জানি। আমরা কি জানি বলো, আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে এম এ, ওকে, এটা তো সবাই জানে। তো এখান থেকে আমাদের লাগবে কি এ ইকুয়াল টু কি এফ বাই এম, তাহলে এফ কত, এফ হচ্ছে 10, এম কত, এম হচ্ছে 10, তাহলে এ কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমার S1 লাগবে, তো S1 যেহেতু লাগবে তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ইউটি, তাহলে ইউ কত, ইউ হচ্ছে 0, T1 কত, T1 হচ্ছে 5, প্লাস এখানে আমরা যদি হাফ বসায় দিই, এই এ কত, এ হচ্ছে 1 আর টি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার। তো এইটা চলে আসবে 0, আর এখানে 5 5 25, 25কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, এই যে 1 ইন্টু 1 ইন্টু 5 5 25, তাহলে 25কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 0 প্লাস 25 ভাগ 2, তাহলে হচ্ছে আমাদের কত আসবে বলো তো 12.5। তো 0-র সাথে 12.5 যোগ করলে তুমি এখানে 12.5 মিটারই পেয়ে যাচ্ছ। তো এরপরে তুমি খাতার নিচে চলে যাও, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আমাদের প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 আমরা বের করে ফেলছি। এবার দ্বিতীয় 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে আমরা S1 বের করছি। সো এইটা হচ্ছে আমাদের S2 যদি বের করি, তো আমাদের দ্বিতীয় 5 সেকেন্ডে বল তো শূন্য, তার মানে সমবেগে গেছে, সমবেগে দূরত্ব বের করার সূত্র কি S ইকুয়াল টু ভি ইন্টু টি। সো এখানে আমরা এখানে টি এর জায়গায় আমরা জাস্ট T2 নিতে পারি, আর ভি তো আমাদের সেম, কিন্তু এখানে আমরা ভি কি জানি, ভি তো আমরা জানি না। তো আমরা ভি আবার হচ্ছে S ইকুয়াল টু ভি ইন্টু টি। তো সো আবার এখানে সাইডে আমরা এখানে দাগ দিয়ে আবার আমরা লিখতে পারি আমরা জানি। তো আবার আমরা লিখতে পারি কি বলতো, আমরা জানি কি শেষ বেগের সূত্র কি বলতো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে এই ভি দিয়েই কিন্তু পুরো সমবেগ ছিল, তাই না? এই ভি বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ কত বলো, ইউ কত,
ইউ হচ্ছে এই যে এইখানে যে শেষ বেগ না, এই যে এই বস্তুর জন্য যে শেষ বেগ ছিল দ্বিতীয় ক্ষেত্রে সেই বেগেই বস্তুটা গেছে না সমবেগে, তাহলে এই যে এই জন্য এটার জন্য যে শেষ বেগ সেটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগ। সো আমরা এটারও ভি হিসেবেই ধরতে পারি। সো এখানে আমাদের আদি বেগ ছিল 0, শেষ বেগ ছিল হচ্ছে ভি, আর ত্বরণ ছিল কত আমরা একটু আগে পাইলাম, ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউ প্লাস এটি, এটা ছিল 0 প্লাস এ ছিল 1, আর টি কত, টি ছিল হচ্ছে আমাদের কত 5, প্রথম 5 সেকেন্ড চলছে না এইভাবে। হ্যাঁ, সো এইখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভি শেষ বেগ কত 5 মিটার পার সেকেন্ড। 0 প্লাস 1 ইন্টু 5, তার মানে হচ্ছে আমাদের 5, তাহলে ভি ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড। সো এইখান থেকে আমরা জাস্ট পেয়ে যাচ্ছি কি 5 মিটার পার সেকেন্ড। বাহ, খুব চমৎকার। এইখানে তাহলে এটাও কত বলো তো, এটাও 5 মিটার পার সেকেন্ড। ভালো ভালো ভালো। এরপর এখানে আমাদের S2 ইকুয়াল টু কি ভি ইন্টু টি2। সো এই যে আমাদের এখানে 5 ইন্টু টি2, টি2 কত ভাই, টি2 হচ্ছে 5 সেকেন্ড, তাহলে এই যে আমাদের হচ্ছে 5, তাহলে 5 5 এখানে আমাদের চলে আসবে কত বলতো 25 মিটার। সো মোট দূরত্ব, সুতরাং আমরা এখানে লিখতে পারি সুতরাং 10 সেকেন্ডের দূরত্ব, সুতরাং 10 সেকেন্ডে দূরত্ব যদি তুমি বের করতে চাও তাহলে হচ্ছে আমাদের S ইকুয়াল টু কি S1 প্লাস হচ্ছে তোমার S2, দ্যাট মিনস 12.5 প্লাস 25, তাহলে যে 12 প্লাস প্লাস হচ্ছে 25 ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে 37.5 মিটার। সো প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমরা অলরেডি পেয়ে গেছি। এখন জাস্ট আমাদের বের করতে হবে কি ঘ নাম্বারের প্রশ্ন কি চাইছে। সো এই চিত্রটারে জাস্ট একটুখানি মডিফাই করে এখানে S1 S2 আমাদের লাগবে না। সো S1 S2টাকে মুছে এই হুবহু এই চিত্রটাকে আমরা ওই পাশে একটু নিয়ে যাই। সো চিত্রটা এখানে আমরা নিয়ে আসলাম। এখানে দেখো শুধুমাত্র এখানে আগে যে প্রশ্নটা করছিল আমাদের, এই আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো, আগে ছিল বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করতে, ওখানে বল বনাম সময় গ্রাফ ছিল, এখানে আমাদের বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করো। সো গতি আমাদের জাস্ট কি তিনটা আলাদা আলাদা ফেজে তিনটা আলাদা আলাদা গতি। তো প্রথম ক্ষেত্রে বস্তুটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেগ কি হয়েছে বলতো বাড়তেছে, তাই না, উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করো। তো প্রথম ক্ষেত্রে আমাদের আমরা একটা পাইলাম হচ্ছে ইউ আর হচ্ছে ভি, এই দ্বিতীয় ক্ষেত্রেও আমরা হচ্ছে ভি পেয়েছি। সো আমরা জাস্ট এইখানে গ হতে লিখতে পারি, আমরা জাস্ট এখানে লিখতে পারি গ হতে পাই। সো গ হতে পাই, দুইটা বেগ অলরেডি আমরা পেয়ে গেছি। গ হতে পাই ইউ ইকুয়াল টু কত বলতো 0, একটা বেগ। আচ্ছা, যেহেতু এখানে আর এখানে আমাদের ভি কত বলতো, এই যে ভি ইকুয়াল টু কত বলতো 5 মিটার পার সেকেন্ড। ওকে, 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। তো এই ইউ এর জন্য একদম সময় কত বলতো, সময় 0, আর এই যে 5 মিটার পার সেকেন্ড এটার জন্য সময় কত বলতো, প্রথমে হচ্ছে 5 সেকেন্ড, পরে হচ্ছে 5 সেকেন্ড, 10 সেকেন্ডে এই 5 মিটার পার সেকেন্ডই ছিল। এখন আমরা হচ্ছে গ হতে পাই ইউ ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, এবং এই যে এইখানে আরেকটা, এই যে এই পর্যন্ত এই বস্তুটার বেগ ভিই ছিল, এই পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয়নি। ওকে, প্রথমে আমাদের বস্তুটার বেগ বাড়ছিল, প্রথমে বস্তুটার বেগ 0 থেকে এই যে ভি হয়েছিল, পরবর্তী 5 সেকেন্ডে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, ভি এর জায়গায় ভি ছিল। ঠিক আছে, তো এবার দেখো তৃতীয় 10 সেকেন্ড, ঠিক আছে, তা আমরা যদি জাস্ট গ হতে পাই, আবার তৃতীয় ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে আবার তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রযুক্ত বল কত বলতো, প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রযুক্ত বল হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, তৃতীয় ক্ষেত্রে আমাদের প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হচ্ছে 5 নিউটন। সো এটা আমরা F3 দিয়ে প্রকাশ করছিলাম। সো প্রযুক্ত বল F3 ইকুয়াল টু 5 নিউটন। আর আদি বেগ আমাদের কথা বলো, এই যে আমাদের আদি বেগ যদি আমরা বের করতে চাই, সো আমাদের আদি বেগ আমাদের যে ভি ছিল তৃতীয় ক্ষেত্রে, কিন্তু আবার তৃতীয় ক্ষেত্রে আদি বেগ আমাদের ভি ছিল কত বলতো 5 মিটার পার সেকেন্ড। আর তৃতীয় ক্ষেত্রে আমাদের শেষ বেগ কি ছিল বলো, শেষ বেগ ভি ইকুয়াল টু কত সেটা আমাদের বের করার দরকার আছে। আচ্ছা, বের করার কিন্তু আমাদের দরকার নেই, এখানে শেষ বেগ আমাদের কাছে চাই নাই, জাস্ট আচ্ছা ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। তৃতীয় ক্ষেত্রে 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ বেগ বের করি। তাহলে তৃতীয় ক্ষেত্রে
তো শেষ বেগ এখানে আমরা কি ধরতে পারি বলতো, এই শেষ বেগটাকে আমরা কি ধরতে পারি, ভি প্রাইম। তাহলে ভি প্রাইম কত সেটা আমরা জানি না, ভি প্রাইম ইকুয়াল টু ওয়াট আমরা দিয়ে দিলাম। সো এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে শেষ বেগ না, এই যে 10 সেকেন্ড পরে। আর সময় তৃতীয় ক্ষেত্রে আমাদের সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে আবার আমাদের কত, এই যে সময় আমাদের দেওয়া আছে কত, 10 সেকেন্ড। তাহলে সময় টি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডে এইখানে বেগটা কত হবে, দেখো প্রথমে এইখানে বেগ আমরা পেয়ে গেছি, এইখানে বেগ আমরা দ্বিতীয় ক্ষেত্রে এইখানে বেগ আমরা পেয়ে গেছি, প্রথম 5 সেকেন্ডে বেগ পেয়ে গেছি, তৃতীয় 5 সেকেন্ডেও বেগ, প্রথম 5 সেকেন্ডে বেগ পেয়ে গেছি, দ্বিতীয় 5 সেকেন্ডে বেগ পেয়ে গেছি। এখন আমরা জাস্ট তৃতীয় 10 সেকেন্ডে কত বেগ, মানে এখানে এই পজিশনে এসে এটারও যদি আমি বলি ভি প্রাইম, এই ভি প্রাইম কত সেটা আমাদের বের করতে হবে। তো সুতরাং আমরা যদি লিখি শেষ বেগ, আমরা জানি শেষ বেগের সূত্র কি, এই যে ভি ইকুয়াল টু, আমরা জানি শেষ বেগের সূত্র কি, আমি যে সূত্রটা একটু লিখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলাটা কি তুমি জানতা না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যে প্লাসটা আবার টি এর মতো দেখা যাচ্ছে। সো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা তুমি জানতা না। সো এটা ভি কি, এখানে শেষ বেগ না, তো আমাদের এখানে শেষ বেগ কি ধরছে আমরা, ভি প্রাইম। সুতরাং আমরা এখানে লিখতে পারি ভি প্রাইম ইউ প্লাস এটি আদি বেগ। তাহলে এই যে এই 3 নম্বর ঘটনার ক্ষেত্রে আদি বেগ আমাদের কত ছিল, 5। তাহলে আমরা এখানে দিতে পারি 5 ইউ প্লাস এ। এই 3 নম্বর ঘটনার ক্ষেত্রে ত্বরণ কত সেটা কি আমরা জানি না। তো ত্বরণটাকে তো আগে আমাকে বের করতে হবে। সো ত্বরণটা বের করার জন্য জাস্ট এখানে মাথায় রাখো যে ত্বরণ বের করতে হবে, আর টি কিন্তু আমরা অলরেডি জানি। তো এখানে আমরা জাস্ট ত্বরণটা বের করে ত্বরণটা বসায় দিব। টি এর মান অলরেডি আমরা জানি, টি এর মান আমাদের কত বলো, টি এর মান কত, টি এর মান হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। তো টি এর মান হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তো এখানে আমরা জাস্ট করব কি, সাইডে একটা ছোট্ট করে দাগ দিয়ে এখানে জাস্ট আমরা লিখবো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে F3 ইকুয়াল টু এম, ত্বরণের নাম দিলাম হচ্ছে A3, F ইকুয়াল টু এম এ না, সো F3 যেহেতু ধরছে এটা F3 ধরলাম ইকুয়াল টু এম A3। এখন আমাদের জাস্ট কি লাগবে বলতো, A3 লাগবে। সো A3 ইকুয়াল টু কি বলতো, F3 বাই এম। এখন F3 অলরেডি দেওয়া আছে কত, 5, আর এম এর ভ্যালু কত, এই যে 5, আর এম এর ভ্যালু কত বলতো, এম এর ভ্যালু কিন্তু হচ্ছে 10। তার মানে আমরা বলের মান পেয়ে যাচ্ছি হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখানে জাস্ট আমরা এখানে যদি 0.5 বসায় দেই তাহলে আমাদের এখানে আসবে 5, আর এখানে আমাদের আসবে 5, তাহলে শেষ বেগ আমাদের চলে আসবে কত, 10 মিটার পার সেকেন্ড। ওকে, এটারে ভি প্রাইম না দিয়ে আমরা ভি3 প্রাইমও দিতে পারি, যেহেতু আমাদের 3 নম্বর ঘটনা। সো আমরা জাস্ট ভি3 প্রাইম দিলেও আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা কি পেয়ে গেলাম বলতো, এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে আমরা 3টা বেগই 4টা বেগই পেয়ে গেলাম। এখন আমাদের বেগ সময় লেখচিত্র, কোনোটা নেগেটিভ আসছে, কোনোটা কিন্তু নেগেটিভ আসে নাই। তাও আমি চাইলে এরকম একটা গ্রাফ ড্র করতেই পারি। তো এই বরাবর আমি যেটা দিব, এই বরাবর আমাদের যাবে কি বলতো, এই বরাবর আমাদের যাবে হচ্ছে বেগ। বেগের একক কি থাকবে বলতো, এই যে মিটার পার সেকেন্ড। ওকে, আর এই বরাবর আমাদের কে যাবে বলতো, এই বরাবর যাবে হচ্ছে আমাদের সময়ের একক কি থাকবে বলতো, সেকেন্ড। ওকে, তো এই জায়গায় আমাদের বেগ যাবে মিটার পার সেকেন্ডে, এই বরাবর আমাদের সময় যাবে। এখন বেগ আমরা সর্বোচ্চ কত পাইছি বলতো, সর্বোচ্চ বেগ কত উঠতে পারে, 10। তাহলে আমাদের এইখানে এই বরাবর আমি রাখলাম এটারে 5, আর এই বরাবর আমি এখানে রাখলাম কত বলো, 10, 5 আর 10। আর সময় আমাদের সর্বোচ্চ কত সেকেন্ড, প্রথমে 5 সেকেন্ড, পরে 5 সেকেন্ড, এরপরে 10 সেকেন্ড। তো আমি জাস্ট এখানে নিতে পারি যে এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড হলে এটা কত হয়ে যাবে বলতো, এটা 10 সেকেন্ড হয়ে যাবে। পরবর্তী 5 সেকেন্ড হলে এটা হয়ে যাবে আমাদের 15 সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড হলে এটা হয়ে যাবে আমাদের 20 সেকেন্ড। কেন, কারণ 5 সেকেন্ড প্রথমে গেছে, পরে 5 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড না, পরে 10 সেকেন্ড, তাহলে টোটাল 20 সেকেন্ড। তো এই 20 সেকেন্ড সময়গুলোটা আমি লিখলাম। এরপরে আমাদের দেখো বেগ শুরু হয়েছিল কোথা থেকে বলতো, 0 থেকে। তাহলে এইখান থেকে বেগের যাত্রা শুরু। এরপরে প্রথম 5 সেকেন্ডে বেগ কত হয়ে গেছে বলতো, এই যে প্রথম 5 সেকেন্ডে বেগ কত হয়ে গেছে, 5 হয়ে গেছে না। সো গ্রাফটাকে আমি আবারও ব্লু কালার পেন দিয়ে আঁকি। সো এই যে এইখানে মনে করো ছিল 0, এখান থেকে যাত্রা শুরু করছে। পরবর্তীতে দেখো 5 সেকেন্ডে গিয়ে কত হয়ে গেছে বলো, পরবর্তী 5 সেকেন্ডে গিয়ে কত হয়ে গেছে, 5 হয়ে গেছে না। তাহলে এখানে হবে না গ্রাফ। ওকে, তো এইখানে হবে গ্রাফ। পরবর্তী 5 সেকেন্ডে কি বলতো, বেগের মান বাড়ে নাই, 5 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ডে ছিল। তার মানে পরবর্তী 5 সেকেন্ড মানে সময় যখন 10 সেকেন্ড হয়েছে, তাহলে এই যে বেগের মান কি কোনো পরিবর্তন হয়েছে, হয়নি। পরবর্তী 10 সেকেন্ডে যা ছিল
তাই ছিল, এই যে 5 সেকেন্ড ছিল, 5 মিটার/সেকেন্ড ছিল, 5 মিটার/সেকেন্ডই আসছে। এর পরবর্তী তোমার হচ্ছে আবারও 10 সেকেন্ডে কি হয়েছে বলো তো, বেগটা বাড়তে 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 কত মিটার/সেকেন্ড হয়ে গেছে, 10 মিটার/সেকেন্ড হয়ে গেছে। সো এই যে 20 সেকেন্ড সময় পর্যন্ত বেগটা বাড়ছে। এই যে 10 সেকেন্ড থেকে বেগটা বাড়া শুরু হয়েছে, কোন পর্যন্ত বাড়ছে বলতো, এই যে 10 সেকেন্ড থেকে, যে 5 আর 5 10 সেকেন্ড থেকে এখানে কয় সেকেন্ড বাড়ছে, 10 তোমার হচ্ছে কয় সেকেন্ড বাড়ছে, 10 সেকেন্ড বাড়ছে না, তো 10 সেকেন্ড বাড়ছে। সো 10 সেকেন্ড কত বাড়ছে, 10 সেকেন্ডে বেড়ে কত হয়েছে বলতো, 10 মিটার/সেকেন্ড হয়েছে। তার মানে এই পয়েন্টটাকে ডিনোট করে না, সময় যেখানে 20, বেগ সেখানে 10। তো আলটিমেটলি আমরা 3টা পয়েন্টই পেয়ে গেলাম। এখন জাস্ট এই 3টা পয়েন্টকে যদি যোগ করে দেই, এই যে সেটা একটু বাঁকা হয়ে গেছে, আবারও তো বাঁকা হয়ে গেল, এইবার একটু মোটামুটি চলে। তাহলে এই যে দেখো, বেগ বনাম সময় লেখচিত্র। তো এই বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল এখানে কি নির্দেশ করে বলতো, ত্বরণ নির্দেশ করে। এখন প্রশ্ন তোমাকে বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করো। সো এখন জাস্ট গতি বিশ্লেষণ করবা, যে গ্রাফ থেকে দেখা যায় প্রথম 5 সেকেন্ডে বস্তুটি সমত্বরণে চলে এবং পরবর্তী 5 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলে। এটার নামও দিয়ে দিতে পারো ও, এটার নাম দিতে পারো এ, এটার নাম দিতে পারো বি, এটার নাম দিতে পারো সি। তাহলে ও এ বরাবর বস্তুটি কিভাবে চলে, সমত্বরণে চলে, এ বি বরাবর বস্তুটি কিভাবে চলে, সমবেগে চলে, এন্ড বিসি বরাবর বস্তুটি আবারও কিভাবে চলে, সমবেগে চলে, 20 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। সো এইভাবে জাস্ট এটার ব্যাখ্যা করে দিলেই হয়ে গেল। ওকে, সো 2 নম্বর প্রশ্নটা শেষ। এখন আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা দেখার আগে তুমি জাস্ট একটুখানি দেখো এখানে আমাদের কি বলছে 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, আগে কখটা দেখি। আবারও ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা কিন্তু অলরেডি আমি কভার করে আসছি, প্রথম প্রশ্নেই ছিল। ঘর্ষণ আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়, ব্যাখ্যা করো। অলরেডি আমি তোমাকে খালি দুইটা কথা বলতে পারি যে ভাই, ঘর্ষণ যদি রাস্তায় না থাকতো তাহলে গাড়িকে জীবনে ব্রেক করা যাইতো। গাড়িকে ব্রেক করলে জাস্ট চিন্তা করো, পিচ ঢালা রাস্তা, রাস্তা যত খসখসা ঘর্ষণ তত বেশি, বস্তুর ভর যত বেশি ঘর্ষণ তত বেশি। তো দেখা গেছে যে গাড়িতে ওই ঘর্ষণ ক্রিয়েট হয় দেখেই কোনো একটা বস্তু যদি আইসা ধাম করে ব্রেক চাপে তাহলে ওই যে বস্তুটা আইসা কিন্তু থেমে যায়। বাট ঘর্ষণটা যদি না থাকতো তাহলে ব্রেক চাপলেও, তুমি ব্রেক চাপছো ঠিকই কিন্তু গাড়ি কখনো কি হইলো না বলতো, থামলো না। তার মানে গাড়ি চলাচল রাস্তায় করতে পারতো না ঘর্ষণটা না থাকলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঘর্ষণ না থাকলে তুমি কোনো বস্তুকে ধরতে পারতা না, হাঁটা চলা পর্যন্ত করতে পারতা না, হাঁটতে নিতে পিছলা খেয়ে পড়ে যাইতা। ঘর্ষণ আছে দেখেই তোমার পা মাটির সাথে আটকে থাকে, যার কারণে তুমি পিছলা খেয়ে পড়ো না। আবার হাত দিয়ে কোনো কিছু ধরে রাখো, ঘর্ষণ আছে দেখেই ধরে রাখতে পারো। সাপোজ চিন্তা করো একদম একেবারে মসৃণ একটা লোহার টুকরা আছে, তেল দিয়ে তোমার তেল ওইখানের মধ্যে মোবিল মাখা হইলো, ওইটারে তুমি ধরে রাখতে পারবা কেউ যদি টানে। বাট ওটাতে যদি মোবিল টোবিল কোনো কিছু না লাগানো থাকতো তাহলে তুমি ধরলে অনেক শক্ত করে ধরে রাখতে পারতা। তো ঘর্ষণ দেখলাম যে সবকিছু আমাদের একদম সবকিছু, হাঁটা চলা, কোনো কিছু ধরা, তারপরে রাস্তায় গাড়ি চলা, বহুত কাজে ঘর্ষণের দরকার আছে, ঠিক আছে। সো ঘর্ষণ আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। ওকে, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। এই যে এখানে আমাদের নাম্বার প্রশ্নে বলছে আবারও সেই চিত্র আঁকা গেলে চিত্র আঁকবো। 100 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীদের দেখে সাথে সাথে ব্রেক চেপে দিল। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। ওকে, বাসটির বেগজনিত বলের মান নির্ণয় করতে বলছে। আগে যেহেতু চিত্র আঁকা এই প্রশ্ন সম্ভব, আমি তোমাদের আগে একটা ডেমো চিত্র এঁকে দেখাই যে আসলে ঘটনাটা কি করছে। ওকে, 180 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত বস্তু। তো 180 কিলোমিটার/আওয়ার, এটাকে যদি তুমি মিটার/সেকেন্ডে নাও তাহলে জাস্ট 180-কে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, আর হচ্ছে 3600 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কিলোমিটার/আওয়ার মিটার/সেকেন্ডে চলে যাবে। যদি এটা আপাতত নাও বুঝো, এই টেকনিকটা মনে রাখো, কিলোমিটার/আওয়ারকে মিটার/আওয়ার, আমি আচ্ছা বুঝাই দিই। কিলোমিটার মানে কি, কিলোমিটারকে মিটারে নিতে হলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে গুণ করতে হয় না, তাহলে কিলোমিটার মিটারে চলে যাবে। আর পার আওয়ার মানে কি, সময়টা কি আকারে আছে বলো তো, ভাগ আকারে আছে। তো আওয়ারকে সেকেন্ডে নিতে হলে 3600 দিয়ে ভাগ করতে হয়, এই জন্য এটা করছি, 1000 গুণ করছি আর 3600 দিয়ে ভাগ করছি। সো এখানে তোমরা পাবা সেটা হচ্ছে কত, 50 মিটার/সেকেন্ড পাবা। ওকে, তো 180, তাহলে এটার আমরা 180 না লিখে এখানে জাস্ট 50 মিটার/সেকেন্ড লিখে দিলে কোনো সমস্যা নাই। সো এটা জাস্ট একটা অ্যাডভান্স করে নিলাম এই ম্যাথটা। এখন জাস্ট একটুখানি মুছে দিই আমি। সো আমরা দেখি এখানে একটা বাস, তো সেই বাসটাকে আমি একটু আঁকার চেষ্টা করি। ধরো এই যে আমাদের সেই বাসটা, ঠিক আছে। তো এটা ধরো আমাদের সেই বাস। ওকে,
সো এটা ধরো হচ্ছে আমাদের বাস, এই বাসটার হচ্ছে কত ওজন, এই বাসটার ওজন হচ্ছে আমাদের এই যে 1000 কেজি ভর, সরি ওজন না ভর। এই যে একটা বাস দেখতেছো, সেই বাসটার ভর কত আমাদের এই যে 1000 কেজি, এবং বাসটা কিভাবে এই দিক বরাবর আসতেছিল, এই বাসটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। ঠিক আছে, 1000 গজ ব্যক্তি 62 মিটার দূরে একজন পথচারীতে দেখলো। তাহলে এইখানে মনে করো যে একটা পথচারী আছে, পথচারীটার একটু সুন্দর করে রাখতে হবে। আচ্ছা, এইখানে মনে করো একটা পথচারী আছে, ঠিক আছে। তো এই যে মনে করো একটা পথচারী আছে, তার একটা হাত আছে। তো এই যে মনে করো একটা পথচারী, সেই পথচারী কি বলতো, তো এই যে একটা পথচারী, তো এই যে বাস থেকে পথচারীর যে দূরত্ব কত মিটার বলো, এই যে 62 মিটার। বাস থেকে পথচারীর যে দূরত্ব সেটা কি 62 মিটার। এখন ঘটনা যেটা ঘটছে, এই বাসটা এখান থেকে আসতেছিল তোমার হচ্ছে 200 মিটার, এতে বাসটি পথচারী 200 মিটার সামনে এসে থেমে গেল, মানে ব্রেক চাপছে কত, এই যে 62 মিটার দূরে থাকা অবস্থায় ব্রেক চাপছে 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। সো এই যে এখান থেকে যে এই বস্তুর যে এই মনে করো যে এই যে ব্যক্তি, সেই ব্যক্তি থেকে এই যে এই দূরত্বটা ধরে নিলাম আমি কি 200 সেন্টিমিটার, এই দূরত্বটাকে ধরে নিলাম 200 সেন্টিমিটার। তো এইখান থেকে বাসটা এসে ধরো একদম 200 সেন্টিমিটার এসে ধরো বাসটা এইখানে থামলো। সো এই যে দেখতেছিলা না যে মানে এই যে তো ধরো এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই যে দূরত্বটা ছিল, এটা মনে করো 200 সেন্টিমিটার। ঠিক আছে, আমি যদি আরেকটু সুন্দর করে আঁকি, এই যে এখান থেকে এই যে ব্যক্তি থেকে এই যে বাসের দূরত্ব ধরে নাও 200 সেন্টিমিটার। তো বাসটা এখান থেকে যাত্রা শুরু করে ঠিক এই যে 162 মিটার পথ কিন্তু সে অতিক্রম করতে হয় নাই, 200 সেন্টিমিটার থেকে একটুখানি সামনে এসে এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল 62 মিটার, বাট বাসটা এসে থেমে গেছে কোন পর্যন্ত বলো তো, এইখানে এসে থেমে গেছে না। সো এই যে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা ছিল 200 সেন্টিমিটার। ঠিক 200 সেন্টিমিটার সামনে এসে বাসটা থেমে গেল। তো থেমে গেলে এই বাসটার বেগ কত বলো তো, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ওকে, এই পজিশনে এসে বাসটা যদি থেমে যায়, তাহলে বাসটার বেগ কত বলতো 0 মিটার পার সেকেন্ড। আদি বেগ 50 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে এইখানে এই যে উদ্দীপক অনুযায়ী চিত্রটা আঁকলাম, তোমাকে গ নম্বর প্রশ্নে বলছে যে বাসটির ব্রেক জনিত বলের মান নির্ণয় করো। তো বাসটির ব্রেক জনিত বল, তো ভাই বাসটি এইখান থেকে থাকা অবস্থায় এখানে ব্রেক চাপছে। ঠিক আছে, আমরা জাস্ট সমাধান যদি করি তাহলে দেখো, ফার্স্ট অফ অল দেওয়া আছে দিয়ে কি কি দেওয়া আছে এখানে লিখে নাও। এই যে আদি বেগ দেওয়া আছে, আদি বেগ এই যে এখানে লিখে হচ্ছে দেওয়া আছে। আমি বলি তোমাদের লেখা দিব না, পর কেন জানি মনে হয় যে আমি যদি লেখা না দেই অনেক ছোট ভাই আছে এরা বুঝবেই না। সেই যে এইখানে দেখো আদি বেগ ইউ সমান কত দেওয়া আছে বলো তো 50 মিটার পার সেকেন্ড। ওকে, আদি বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আর বস্তুটার শেষ বেগ কত বলো তো, শেষ বেগ কত বলো, শেষ বেগ হচ্ছে আমরা এখানে পাচ্ছি কত, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, বি ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে বস্তুটার এটা অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু এখান থেকে পাইতে পারি। সো দেখো আদি বেগ পাইছি, শেষ বেগ পাইছি, এবং অতিক্রান্ত দূরত্ব, তো দূরত্ব এখানে একটু খেয়াল করো, দূরত্ব এস, এই বস্তুটা কি 62 মিটার দূরত্ব অতিক্রম করছে, বস্তুটা কিন্তু তার আগেই থেমে গেছে। তার মানে গেছে কতটুকু বলো, এই যে 62 মিটার থেকে 200 সেন্টিমিটার আগে থেমে গেছে না, তাহলে দূরত্ব এস হবে 62 মিটারের থেকে, এই যে 62 মিটার থেকে 200 সেন্টিমিটার, এইটা কি মাইনাস হবে না, এই 62 মিটার থেকে 200 সেন্টিমিটার মাইনাস হবে না, কারণ এই বাসটা তো ব্রেক করার পরে 62 মিটার যায় নাই, 200 সেন্টিমিটার আগে গিয়ে থেমে গেছে। তো ব্রেক চাপা শুরু করছে এখান থেকে, এখানে কতটুকু গেছে, 62 মাইনাস 200 সেন্টিমিটার, এই যে এই অংশটুকু বাদ দিলে যতটুকু হবে ততটুকুই গেছে। তো আপাতত ফাস্ট ফরওয়ার্ডে তোমাদের ম্যাথটা আমি জাস্ট করে দিয়েছি, এখানে জাস্ট যাতে সময়টা একটুখানি কম লাগে। সো এখানে দেখো আমাদের এই যে দূরত্ব এস ইকুয়াল টু কত মিটার বলো তো ভাই, এই দূরত্ব এক্স ইকুয়াল টু আমাদের 62 মাইনাস 200 সেন্টিমিটার। এখন 200 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে নাও তাহলে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 100 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এই যে 200 সেন্টিমিটার ভাগ হচ্ছে তোমার 100, তাহলে কত চলে আসবে 2, তাহলে 62 মাইনাস 2 কত আসবে বলো তো 60 মিটার। আর এই যে তোমার যে বস্তুটার যে ভর, এই যে ট্রাকের ভর, সেই ভরটা কত দেওয়া আছে বলো তো 1000 কেজি। তাহলে ট্রাকের ভর দেওয়া আছে 1000 কেজি। আমাদের লাগবে কি বলতো বাসটির ব্রেক জনিত বলের মান, তার মানে বল লাগবে আমাদের। এখন বল ইকুয়াল টু কি বলতো এফ ইকুয়াল টু এম এ।
এম ইকুয়াল টু হোয়াট আমরা এখানে লিখলাম। সো এম অলরেডি আমাদের দেওয়া আছে, তাই না? এম অলরেডি আমাদের দেওয়া আছে কত বলতো, 1000 কেজি। বাট এ আমাদের নাই, ত্বরণ আমাদের নাই। এখন ত্বরণ বের করার যে সূত্র সেটা আমরা কি জানি বলতো, ভি। ত্বরণ বের করার সূত্র আমরা জানি হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ বাই টি। বাট টি কিন্তু আমাদের কাছে নাই, তার মানে আমরা যে ত্বরণ বের করার এই ফর্মুলাটা আছে এটা দিয়ে ত্বরণ বের করতে পারবো না। সো এই ফর্মুলা দিয়ে ত্বরণ বের করতে না পারলে আমরা ত্বরণ বের করবো কোন ফর্মুলা দিয়ে? আমাদের যে একটা ফর্মুলা আছে না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার টু এস। এখানে ভি আছে, ইউ আছে, আমাদের এস আছে, সবই আছে, যে ভি আছে, ইউ আছে, ভি আছে, এসও আছে, শুধুমাত্র নাই কি বলো? শুধুমাত্র নাই কি? নাই হচ্ছে গিয়া ত্বরণ। তো এখান থেকে আমরা ত্বরণটা বের করে ফেলতে পারি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তো এখান থেকে 2sটাকে এপাশে নিয়ে আসলাম, আর হচ্ছে তোমার এই যে জাস্ট এখানে কি করছি দেখো তো, 2sটা জায়গা মতো রাখলাম, জাস্ট এই পাশে লিখছি, আর এই যে ভি স্কোয়ার, এই ইউ স্কোয়ারটাকে ওই পাশে লিখে দিলাম আর কি, বুঝছো? তাহলে ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর 2s এসটাকে এপাশে রাখছি। তো এটাকে রেখে এই যে ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2sটাকে ভাগ আকারে পাঠিয়ে দিলাম। ভি এর ভ্যালু কত 0, ইউ এর ভ্যালু 50, আর এস এর ভ্যালু কত 2 × 60। তাহলে আমাদের এখানে জাস্ট মাইনাস ক্যালকুলেট করলে, এটা যদি ক্যালকুলেট করো তাহলে ত্বরণ পেয়ে যাচ্ছে 20.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের তো বল লাগবে, বেগটি বাধাজনিত বল। বল এফ ইকুয়াল টু কি এম এ। তাহলে এই যে আমাদের এম হচ্ছে 1000 আর এ এর ভ্যালু বসায় দিলাম, তাহলে আমরা বলের মান পাইলাম কত বলতো, -20.830। কেন মাইনাস? এখানে ত্বরণটাও কেন? কারণ কি এটা বলতো, বাধাদানকারী বল ছিল না, এই যে এই বরাবর যাচ্ছিল, ব্রেকটা চাপার পরে এই যে এখানে বাধাদানকারী বল কাজ করতেছিল না, বাধাদানকারী বাধা তো দিচ্ছিল, এই জন্য যাচ্ছিল এদিকে, বাট বাধা দিচ্ছিল বল বিপরীত দিকে, এই জন্য এই বলটার মান আসছে কি নেগেটিভ। এখন যদি আমি লিখি বাধাদানকারী বল, এই কথাটা যদি আমি লিখেই দেই তাহলে আমাদের আর জাস্ট এখানে নেগেটিভ দিতে হবে না। সো এই যে বাধাদানকারী বল লিখে দিছি, এখানে আর নেগেটিভ দিতে হয় নাই। তাহলে 20,830 নিউটন বলে হচ্ছে বস্তুটা ব্রেক কাজ করবে, ঠিক আছে? তাহলে ব্রেকটির বাসটির ব্রেকজনিত বলের মান কত আমরা পাইলাম, সেটা হচ্ছে কি 20830 নিউটন। ওকে, এখন জাস্ট ঘ নাম্বার প্রশ্নের জন্য আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটা দেখে আসি। এই ফিগারটাকে তো আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের জন্য মডিফাই করে তারপর হচ্ছে করব। তো ঘ নাম্বার প্রশ্নের জন্য এখানে কি বলছে দেখো তো, সর্বোচ্চ কত আদিবেগে একই বন্ধনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব? ওকে, এতে বাসটি পথচারী, আচ্ছা ঠিক আছে, যেহেতু সর্বোচ্চ কত আদিবেগ চাইছে, তো আমরা ধরে নিলাম যে সর্বোচ্চ আদিবেগের জন্য, সর্বোচ্চর জন্য তো একদম বস্তুর ঠিক কাছে এসে, মানে ব্যক্তি যে জায়গায় ঠিক সেই জায়গায় এসেই ধরো বাসটা থামবে। আপাতত আমি চিত্রটা আঁকি, তারপরে তোমাকে জাস্ট ওই পেজে গিয়ে দেখা দিচ্ছি। তো এই যে ধরো ছিল লোকটা, এই যে লোকটার দুটা হাত, এই যে ধরো লোকটার পা, একদম বাসটার লোকটার ঠিক সামনে এসে দাঁড়াবে। কোথায় এসে দাঁড়াবে বলো তো? সামনে। তার মানে আমি ধরে নিই যে 62 মিটার পথই সে যাবে। ওকে, সো এখানে চিত্রটা মডিফাই করে এখানে নিয়ে চলে আসছি। এখন দেখো এখানে কি বলছে, এই যে 180 কিলোমিটার পার আওয়ার বেগ ছিল না, তো এটার আমরা ওই যে 50 মিটার পার সেকেন্ডই ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের 200 সেন্টিমিটার সামনে এসে থামছিল এই বেগের কারণে। আমাকে বলছে সর্বোচ্চ কত আদি বেগে একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে মন্দন যেটা আমরা পাইছিলাম এ, কত পাইছিলাম বলতো, কত পাইছিলাম জানি, -20.83। সো আমরা এখানে পাইছি হচ্ছে -20.83, এই মন্দনে আমরা পাইছিলাম। তাহলে সর্বোচ্চ কত আদিবেগে, তার মানে আমাদের আদিবেগটা আর এইটা থাকবে না, তাহলে আদিবেগটা কত সেটা আমাদের প্রশ্ন চলে আসছে যে আদিবেগটা কত, সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে। তাহলে মন্দনটা আগে যেটা ছিল আগে সেটাই থাকবে, একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। সো মন্দন যেটা ছিল আগেই থাকবে, আগে এই মন্দনে থাকবে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভাই যেহেতু তুমি আদিবেগটা কি হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে, তার মানে চেঞ্জ হইলে কি চেঞ্জ হবে বলতো, আদিবেগ চেঞ্জ হবে। হ্যাঁ, সর্বোচ্চ কত আদিবেগ এবং একই মন্দনে, মন্দনও চেঞ্জ হবে না। তার মানে তোমাকে এখানে ফার্স্ট অফ অল দেওয়া আছে কি বলো, ফার্স্ট অফ অল আর বস্তুটাকে থামাবা, তাহলে দেওয়া আছে লিখে আমরা জাস্ট লিখতে পারি দেওয়া আছে লিখে দেখো, ফার্স্ট অফ অল আমাদের জাস্ট মন্দন লিখতে পারি। আগে দেওয়া আছে কি এটা একটু লিখে নিই, পরে আমি তোমাকে বুঝাচ্ছি। মন্দন এ ইকুয়াল টু কত দেওয়া আছে, -20.83 মিটার পার সেকেন্ড, এটা আমাদের মন্দন দেওয়া আছে। ওকে, মন্দনে ব্রেক চেপে, তো এখানে ব্রেক চেপে তো চাপছে, তাহলে এখানে হচ্ছে একটা মন্দন আছে এবং যেহেতু ব্রেক চেপে এটা থামায় দেওয়া হয়েছে, তাহলে শেষ বেগ কত বলো, শেষ বেগ ভি ইকুয়াল টু কত,
0 মিটার পার সেকেন্ড। যেহেতু বস্তুটাকে থামায়া দেওয়া হয়েছে তাহলে এটা শেষ বেগ কি 0 মিটার পার সেকেন্ড। এখন যদি একদম দুর্ঘটনা এড়াতে চাই, ঠিক আছে, তাহলে 200 মিটার সামনে না এসে আমরা চাইলে একদম বস্তুর একদম সামনে চলে আসতে পারি। তাহলে আমাদের অতিক্রান্ত সরণ হবে কত মিটার বলতো? সরণ হবে 60 এস। সরণ এস হবে কত? সরণ আমাদের জাস্ট এস ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে কি 62 মিটার। ঘটনাটা জাস্ট একটুখানি বুঝো। আমাকে বলছে যে দুর্ঘটনা এড়ানো সম্ভব, তাহলে দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের একটু আগে যেটা ছিল, একটু আগে আমাদের কি ছিল বলো? একটু আগে কিন্তু আমাদের এইখানে এই যে বস্তুর এই যে 62 মিটার দূরত্ব না অতিক্রম করে তার আগে এসে এই যে তোমাদের কিন্তু হচ্ছে এই যে 200 সেন্টিমিটার সামনে এসে থেমেছিল। তার মানে যখন আমাদের আদিবেগ 50 মিটার পার সেকেন্ড ছিল তখন 200 মিটার মানে হচ্ছে তোমার 200 সেন্টিমিটার এসে থেমে গেছিল, মানে 2 মিটার আগে এসে থেমে গেছিল। বাট এখন আমরা আদিবেগ পরিবর্তন করে ফেলবো। সর্বোচ্চ কত আদিবেগ চাইছে, তাই না? তাহলে আমরা আদিবেগটাকে পরিবর্তন করে ফেলবো। আদিবেগটাকে পরিবর্তন করে কত হবে জানি না, বাট একদম দুর্ঘটনা এড়াইতে চাই তাহলে ঠিক ধরে নিচ্ছি যে বস্তুর একদম সামনে এসেই থামবে, তাহলে তাকে দূরত্ব অতিক্রম করতে হবে কত মিটার? 62 মিটার দূরত্বই কি করতে হবে? অতিক্রম করতে হবে। সেটা আমরা ধরে নিলাম যে দূরত্ব অতিক্রম করতে হবে কত মিটার? 62 মিটার। এবং তাহলে এই যে একটু আগে 60 মিটার দূরত্ব অতিক্রম করতেছিল যে আদিবেগ ছিল, এখন যেহেতু 62 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে একদম সর্বোচ্চ মানে কাটায় কাটায় বেঁচে যাইতে হইলে, তাহলে আমাকে আদিবেগ কি করতে হবে? বাড়াইতে হবে। সো আমরা জাস্ট কি করব? ধরি আদিবেগ ইউ সমান সমান হচ্ছে আমাদের 0। ওকে, তো আদিবেগ যদি 0 হয় তাহলে এখন জাস্ট আমরা যেটা জানি, আমাদের আদিবেগটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা কি জানি বল? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের কি লাগবে ভাই? আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে গিয়ে কি ইউ লাগবে। সো আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। ভি কত আমাদের? এটা 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ কত আমাদের? ইউ হচ্ছে আমরা জানি না, তাহলে আমরা জাস্ট ইউ স্কোয়ার লিখে দিলাম। আর এখানে আমাদের প্লাস 2a কত? -20.83 আর এস কত বলো? ইন্টু এস হচ্ছে আমাদের 62 মিটার। 62, ওকে 62। তো এখানে আমাদের চলে আসবে 0। এই পুরো জিনিসটাকে যদি আমি এই পাশে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা এটাকে যদি আমি ক্যালকুলেট করে দিই, পুরা ভ্যালুটাকে যদি আমি ক্যালকুলেট করে দিই তাহলে 2 ইন্টু 20.83 ইন্টু 62, তাহলে আমি যেটা পাবো। সো আগে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস আর এই তিনটাকে গুণ করলে আমি যেটা পাই সেটা হচ্ছে গিয়ে 2582.92, তাহলে 2582.92। ওকে, সো এটা আমরা ইউ স্কোয়ার, এটা সমান সমান আবার কত পাবো? এই যে ভি তো এখানে 0 0, তো এখান থেকে জাস্ট ইউ স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে লিখে গেলে আমরা এখানে লিখতে পারি 2582.92। ওকে, এখন জাস্ট এই সুতরাং ইউ সমান সমান আমরা কত পাই দেখো, জাস্ট এটাকে রুট করে দিলে, তাহলে রুট আওয়ার যদি আমরা করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে রুট আওয়ার 2582.92। এটাকে রুট আওয়ার করে দিলে আমরা জাস্ট পাচ্ছি হচ্ছে এই যে স্কোয়ারটাকে রুট করে দিলাম, পাচ্ছি হচ্ছে 50.82, তাহলে 50.82 মিটার পার সেকেন্ড। তার মানে দেখতেই পাচ্ছ যে যদি 62 মিটার সর্বোচ্চ আদিবেগে এবং একই মন্দনে বেগ চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তো দুর্ঘটনা এড়ানো সম্ভব হলে এখান থেকে এখানে জাস্ট পুরো 62 মিটার মানে বস্তুর একদম পায়ের সামনে গিয়ে থামবো বা ব্যক্তির পায়ের সামনে গিয়ে থামবো, তাহলে 62 মিটারই যাইতে হবে। তো 62 মিটার যাইতে হবে, আদিবেগ শেষ বেগ হবে 0 যেহেতু গিয়ে থেমে যাব, আর আদিবেগ দূরত্ব যাইতে হবে সেই 62 মিটার। তাহলে মন্দনও সেই আগেরটাই থাকবে, একই মন্দনে, যে মন্দন যেটা ছিল আগে সেটাই থাকবে। তাহলে আমাকে অবশ্যই আদিবেগটা পরিবর্তন করতে হবে। সো আমরা দেখলাম আদিবেগ যদি পরিবর্তন করে আমি 50.82 মিটার পার সেকেন্ড বেগেই রাখতে চাই তাহলে এই যে এরকম ভাবে জাস্ট 50.82 মিটার পার সেকেন্ড আদিবেগ বানাইতে হবে। তাহলে সর্বোচ্চ কত আদিবেগে? সুতরাং সর্বোচ্চ 50.82 মিটার পার সেকেন্ড আদিবেগে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই তো তোমার এই ক্লাসটা কেমন লাগলো তুমি আমাকে বলো। শোনো, স্কিপ করো না, জাস্ট একটু কথা শোনো। তো এরকম যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমার একদম টেস্টের পর থেকে এসএসসির আগ পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে এই সেম টাইপের এরকম সৃজনশীল সমাধান ক্লাসগুলো তুমি যদি পেতে চাও তাহলে কিন্তু একটা পেইড কোর্স আমার আছে। মাত্র এখন পর্যন্ত তোমার এই অক্টোবর পর্যন্ত এটার অফারটা চলতেছে মাত্র 500 টাকা। তো ওই 500 টাকায় তুমি চাইলে ওই পেইড কোর্সটা কি করতে পারবা, নিতে পারবা। তোমার হচ্ছে এই পেইড কোর্সের
ক্লাস শুরু হবে অক্টোবরের 15 তারিখ থেকে। এখন এই 10 দিন আজকে নিয়ে আর 9 দিন বাকি আছে। এই 9 দিনের মধ্যে তোমার হচ্ছে 500 টাকার অফারটা শেষ হয়ে যাবে। প্রাইস বাড়তেও পারে, আবার এটাও থাকতে পারে, আমি শিওর জানি না। সিট ফিল আপ হয়ে গেলে প্রাইস কিন্তু বেড়ে যাবে। রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সিটগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে গেলে প্রাইসটা বেড়ে যাবে। সো ওই কোর্সটাতে যদি তোমরা ভর্তি হতে চাও, একদম পুরাপুরি লাইভ কোর্স, একদম টেস্ট পেপার, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথস, এইভাবে যেভাবে তোমাদের ধরে ধরে কোয়েশ্চেনগুলো সলভ করাইতেছি না, এই চারটা সাবজেক্টে জাস্ট আমরা এই কোয়েশ্চেনগুলা এইভাবেই সলভ করব, একদম A to Z। 3 মাসের ক্লাস চলবে, লাইভ চলবে, সকাল বিকাল ক্লাস হবে। যারা যারা ক্লাসটা করতে চাও কিভাবে এনরোল করবা, এই যে এইখানে আমি তোমাদের এখনই ভিডিওটা দিয়ে দিচ্ছি, এটা দেখে তোমরা চাইলে এনরোল করে নিতে পারো। ঠিক আছে, এই কোর্সটি করার জন্য তোমরা তোমাদের ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা ট্যাবলেট যেই ডিভাইসে থাকুক সেটা দিয়ে তোমাদের একটা ব্রাউজার হইতে পারে, সেটা ক্রোম ব্রাউজার, অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে গিয়ে একটা ট্যাব নিয়ে তোমরা যা সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে academicclasses.com, academicclasses.com, এই যে দেখতে পাচ্ছ academicclasses.com, academiclasses.com, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। সো এখান থেকে জাস্ট এখানে ঢোকার পরেই এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস, এই প্রিমিয়াম লাইভ ক্লাসে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, অলরেডি 5 জন এনরোল করে ফেলেছে। মাত্র অফার চলতেছে, তোমার এই 500 টাকা এই কোর্সটি কিনতে পারবা। এই কোর্সের মধ্যে কি কি পাবা একটুখানি শর্টকাটে তোমাকে যদি আমি দেখায় দেই, এই কোর্সে এখানে আসলেই তুমি জাস্ট এই যে এই ভিডিওটাতে ক্লিক করলেই তুমি কিভাবে কোর্সটি কিনতে হবে এবং কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত সবকিছু কিন্তু এই যে এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এই ভিডিওটাতে তুমি কিভাবে কোর্স কিনবা, ফোন দিয়ে ব্যবহার করে, পিসি দিয়ে তুমি কিভাবে কোর্স কিনবা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা এই ভিডিওটাতে। আর এখানে এই যে বিষয়, বৈশিষ্ট্য, এই যে বিষয় কি, জাস্ট পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, এখানে জাস্ট আমরা 3 মাসের কোর্সে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করবো। আর এটা এখনো কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয় নাই, কারণ লাইভ ক্লাস হবে। যখনই লাইভ ক্লাস হবে তখনই এখানে তোমার এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করা হবে। আর হচ্ছে যখনই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে এইখানে এসে কিন্তু রেকর্ডিং পেয়ে যাবা, যারা যারা এনরোল করবা তারা তারা দেখে ফেলতে পারবা। তো অ্যাড টু কার্টে ক্লিক করে তোমাকে এখানে কি কি করতে হবে, এই ভিডিওটা দেখলেই তোমাকে কি কি করতে হবে সেটা তুমি বুঝে যাবা এই ভিডিওটা দেখার মাধ্যমে।